আসসালামু আলাইকুম। সমাজকর্ম ৪৯তম বিসিএসের স্পেশাল ক্লাসে 3rd নাম্বার ক্লাসে সবাইকে আবার স্বাগতম। আমরা আজকে যে টপিকটা আলোচনার মতো থাকবে সেটা হচ্ছে ঠিক একইভাবে যেভাবে আমরা সিলেবাস আগে প্রথমে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পার্ট 1 পার্ট 2। প্রত্যেকটা লেকচার পার্ট 1-এর মধ্যে থাকে হচ্ছে সমাজকর্ম প্রথম পত্রের যে চ্যাপ্টারগুলো সেগুলো, তারপরে পার্ট 2-র মধ্যে থাকে হচ্ছে সমাজকর্ম সেকেন্ড পার্ট, যেটা ইন্টারমিডিয়েট সিলেবাস অনুসারে, সেটা অনুসারে পিএসসির সিলেবাস অনুসারে আমরা এভাবে সাজানো আছে লেকচারগুলো। তো সেই দৃষ্টিকোণ থেকে একদম প্রথম থেকে যদি বলা যায় যে সেকেন্ড লেকচার আমি বলবো, প্রথম লেকচারটা যদি আমরা মোটামুটি বুঝে থাকি সমাজকর্মের, তাহলে সেকেন্ড লেকচারটা এখন আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে এবং ইনফরমেশনগুলো অ্যাডজাস্ট করা আমাদের জন্য আরও বেশি খুব বেশি ফ্রুটফুল হয়ে যাবে আর কি। এজন্য প্রতিটা লেকচার একটার সাথে কনসিস্টেন্টলি কানেক্টেড। দ্যাট ইজ হোয়াই ফার্স্ট লেকচার মাস্ট বি এম্পাসাইজড টু আন্ডারস্ট্যান্ড দ্য সেকেন্ড লেকচার, অ্যান্ড সেকেন্ড লেকচার ইজ ইম্পর্টেন্ট ফর থার্ড লেকচার। এভাবে আমরা প্রত্যেকটা লেকচারগুলো আগে আইডেন্টিফাই করবো, প্রত্যেকটা সাথে রিলেট করার চেষ্টা করবো। একদম প্রথম থেকে যদি আসে যে এই চ্যাপ্টারের মধ্যে মূলত দুইটা চ্যাপ্টারকে ইনক্লুড করা হয়েছে, মানে এই লেকচারের মধ্যে মোটামুটি দুইটা চ্যাপ্টারকে ইনক্লুড করা হয়েছে। এক নম্বরটা হচ্ছে সোশ্যাল ওয়ার্কের নেচার অফ সোশ্যাল ওয়ার্ক ইন প্রি অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। যদি আমরা আগের মতো আইডেন্টিফাই করে বলি যে সোশ্যাল ওয়ার্ক এবং সোশ্যাল ওয়েলফেয়ার, এই দুইটা কনসেপ্টকে আমরা আগে প্রথমে বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথম ক্লাসের মধ্যে। সোশ্যাল ওয়ার্কটা কি? সোশ্যাল ওয়ার্কটা হচ্ছে ভেরি মাচ অর্গানাইজড, ফর্মাল, প্রফেশনাল। আমরা আবার যদি একটু আইডেন্টিফাই করে নিই তাহলে ক্লাসটা আবার একটু সহজ হয়ে যাবে। এটা হচ্ছে প্রফেশনাল, অর্গানাইজড, তারপর হচ্ছে ফর্মাল, এরপর হচ্ছে ইনস্টিটিউশনাল। এই ওয়ার্ডগুলো ইউজ করা যায় আমরা নর্মালি ইনস্টিটিউশনাল। সমাজ কল্যাণ এবং সমাজকর্মের মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে মূলত এটা যে শুধুমাত্র অর্গানাইজড, প্রফেশনাল, ফর্মাল, ইনস্টিটিউশনাল যে সার্ভিসগুলো আছে এগুলোকে ধরা হয় হচ্ছে সোশ্যাল ওয়ার্ক হিসেবে। অন দ্য আদার হ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ইজ পার্সোনাল, সোশ্যাল অথবা পার্সোনাল, গ্রুপ, কালেকটিভ, ফর্মাল, ইনফর্মাল, এরপর হচ্ছে ইনস্টিটিউশনাল, আনইনস্টিটিউশনাল, প্রফেশনাল, নন প্রফেশনাল, সকল সার্ভিস যেটা মানুষ ব্যক্তিগতভাবেও দিতে পারে, যেটা মানুষ পার্সোনালিও দিতে পারে, যেটা মানুষ অর্গানাইজেশন বেস দিতে পারে, প্রত্যেকটা হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার ইন জেনারেল সোশ্যাল ওয়েলফেয়ার হিসাবে প্রমাণিত হবে। অন দ্য আদার হ্যান্ড সোশ্যাল ওয়ার্ক হবে হচ্ছে শুধুমাত্র সেই সকল সার্ভিসগুলো যেগুলো প্রফেশনাল গ্রাউন্ডে দেওয়া হয়, যেগুলোর জন্য একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য দরকার হয়, যেগুলোর জন্য প্রয়োজন হয় বিশেষ জ্ঞান ভাণ্ডার, বিশেষ একাডেমিক গ্রাউন্ড, এবং যেটার জন্য একটা মেন্টরশিপের সার্ভিস অনেকটা, যেটা অর্থনৈতিক সার্ভিসের তুলনায় সোশ্যাল এবং কাউন্সেলিং সার্ভিসের মতো আর কি, অনেকটা সাইকিয়াট্রিস্টদের মতো অনেকটা ধরা যায় হচ্ছে সেই ইকোনমিক সার্ভিসও যদি তাকে দেওয়ার চেষ্টা করে সেটা হবে তার বুদ্ধিভিত্তিক সেবা, নট ফর এনি ডিলিংস অফ মানি অর এনি ডিলিংস অফ ইকোনমিক সাপোর্ট। অন দ্যাট ভেরি পার্টিকুলার পয়েন্ট আমরা যদি বলি যে সোশ্যাল ওয়ার্কের যে হিস্ট্রিটা, এখন আমরা আজকে যে টপিকটা সেই টপিকটার মধ্যে আইডেন্টিফাই করি কোন কোন টপিকগুলো বেশি পরিমাণ পড়তে হবে। মানে এখানে আমরা টপ লিস্টেড ইনফরমেশন ধরেছিলাম যে প্রি ইন্ডাস্ট্রিয়াল এবং পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে সমাজকর্মের যে ডিফারেন্সটা ছিল বা সমাজকর্মের যে ক্রাইটেরিয়াগুলো ছিল দুই সমাজকর্মের মধ্যে, সেটা জানা জরুরি। বাট এই ডিফারেন্স যেটা, সেটার মধ্যে নেচার চলে আসা মানে হচ্ছে ডিফারেন্স, অথবা কেউ যদি ডিফারেন্সটা পড়ে নেয় তাহলে নেচারের যে টপিকটা ওটা জানাটা অতটা জরুরি হবে না। সো এই পার্সপেক্টিভে যদি এটাকে আমরা লেস ইম্পর্টেন্ট ধরি, মানে 1 স্টার ধরি, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে আবার 3 স্টার। আবার এই পয়েন্টে যদি আমরা 1 স্টার ধরি তাহলে প্রথমটা হয়ে যাবে 3 স্টার। অন দ্যাট ভেরি পার্টিকুলার পয়েন্ট উই হ্যাভ টু নো দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। এরপর যেটা সেটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার টু দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানাইজড অ্যান্ড মডার্ন সোশ্যাল ওয়ার্ক। আজকের এই মডার্ন এবং অর্গানাইজ সোশ্যাল ওয়ার্ক পাওয়ার ক্ষেত্রে যে সার্ভিসগুলো, মানে যে প্রথাগত ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসগুলো আজকে আমাদেরকে সমাজকর্ম পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, অথবা সমাজের মধ্যে এখনও এক্সিস্ট করতেছে যে সার্ভিসগুলো যেটা সমাজ কল্যাণ এনশিওর করে, সেই সার্ভিসগুলো সম্বন্ধে আলোচনা। তো এটার মধ্যে আমরা আগে দেখেছি যে কন্ট্রিবিউশন ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ারের মধ্যে কী কী আছে। আগের দিন প্রথম দিন ক্লাসের মধ্যে অল্প অল্প আলোচনা করেছিলাম যে সিলেবাসে দেওয়ার জন্য, সেটা হচ্ছে ওয়ার্ক ফর, তারপরে হচ্ছে চ্যারিটি, দেবোত্তর,
বায়তুল মাল বা ট্রেজারি, ইসলামিক স্টেট ট্রেজারি আর কি, ট্রেজারি। এই যে আরো কয়েকটা টার্মিনোলজি পরবর্তী দেখবো, ইনস অথবা সরাইখানা। এই টার্মিনোলজিগুলো মূলত এখানে আলোচিত এবং খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিক। এখান থেকে আসা সলিড ইনফরমেশন অনেকগুলো আছে এবং যেটা বারবার বিভিন্ন কোশ্চেনের মধ্যে আসে, সেই কোশ্চেনটা এখানে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করবো সর্বোচ্চ। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট টপিক অন দিস লেকচার। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মিনিং, ইম্প্যাক্ট আর সোশ্যাল লাইফ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এগুলো হচ্ছে ইম্প্যাক্ট আর সলিউশন, এগুলোর পরিমাণটা মানে সলিড ইনফরমেশনের তুলনায় এগুলো ইনফরমেশনটা কম গুরুত্বপূর্ণ। সো সেই দিক থেকে আমার কাছে মনে হয় যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ইম্প্যাক্ট অথবা ইম্পর্টেন্স অথবা যেটার সলিউশন, প্রবলেম যে আইডেন্টিফাই হয়েছে, প্রবলেমগুলো সলিউশন, এটা জানাটা যতটুকু জরুরি তার চেয়ে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে জড়িত বিভিন্ন ইনফরমেশনগুলো জানা জরুরি বেশি। কারণ আমাদের দরকার হচ্ছে এমসিকিউ কোশ্চেনের মধ্যে কত বেশি কমন ফেলানো যায় সেই জিনিসটা মাথায় রাখা। আমরা মেন লেকচারের মধ্যে প্রবেশ করার চেষ্টা করি। একদম প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এখানে তিনটা জিনিস উল্লেখ করা হয়েছে, যে বেসিক ডিফারেন্স বিটুইন সোশ্যাল ওয়ার্ক ইন প্রি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। আর এটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার, প্রাক শিল্প যুগের, প্রাক শিল্প সমাজকর্মের বা ঐতিহ্যগত সমাজকর্ম। এই কোশ্চেনটা এখানে দুইভাবে হইতে পারে। এক হচ্ছে হোয়াট আর দ্য মেজর এক্সাম্পলস অফ, অথবা হোয়াট ইজ দ্য মেজর এক্সাম্পল অফ ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার। এই ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ারের অপর নামই কিন্তু ওই প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার বা যেটাকে বলা হচ্ছে প্রথাগত সমাজকর্ম। টু দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানাইজড অ্যান্ড মডার্ন সোশ্যাল ওয়ার্ক। বর্তমানে যে আধুনিক সমাজকর্ম, মানে আমরা যে এখন চেষ্টা করতেছি বা চিন্তা করি যে ওয়েস্টার্ন রাষ্ট্রগুলোতে, চায়না অথবা ইউএসএ, ইউকে, অন্যান্য দেশগুলোর মধ্যে সমাজকর্ম যেভাবে প্র্যাকটিস হয়, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে সমাজকর্ম যেভাবে প্র্যাকটিস হয়, এটা চেম্বারে বসা, রুগী আসা, রুগী দেখা, তারপর ক্লায়েন্ট চলে যাওয়া, তাকে একটা মেন্টরশিপের আওতায় আইনে থেকে সার্ভিস দেওয়ার প্রচেষ্টা, এই যে অর্গানাইজ সিস্টেমে মানুষকে সার্ভিস প্রদান করার যে সেক্টরগুলো, এগুলো ডেভেলপ হওয়ার আগে মানে যে প্রাক শিল্প যুগের সমাজকর্মটা, প্যাটার্নটা ছিল বা সমাজ কল্যাণটা ছিল, সেটা কেমন সেটা আইডেন্টিফাই করাটা হচ্ছে এখানের ওই যে ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ারের নেচারের মূল কাজ। এবার আমরা আসি মূল টপিকটা, প্রথম যে টপিকটা সেই টপিকটার আলোচনায়। প্রথম টপিকটা আলোচনার একদম প্রাথমিক আগে আমরা একটু হিস্ট্রিটা মানে চেক করে নেই। হিস্ট্রি চেক কি? আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে যে ঘটনাগুলো মানুষের জীবনযাত্রার মোড় ঘুরিয়ে দিয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে শিল্প বিপ্লব। বাংলা শব্দ হচ্ছে শিল্প বিপ্লব। পৃথিবীর ইতিহাসে এই যে 17 শতাব্দীর শেষার্ধে, 19 শতাব্দীর প্রথমার্ধে যে পরিবর্তনটা আসছিল, আমরা নর্মালি জানি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কত সাল থেকে কত সালে হয়েছে, 1750 থেকে শুরু করে 1850। এই সালটাকে মোটামুটি সবাই ইন্ডিকেট করে যে শিল্প বিপ্লবের মূল সাল হিসেবে। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যে সালটা, এই সালটা খুবই ইম্পর্টেন্ট জানা। এখন এই 1750 সালকে বলা হয় হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষাংশ। আমরা শতাব্দীর যে ক্রাইটেরিয়া, এটা তো মোটামুটি সবাই জানি যে যত সাল চলে তার চেয়ে এক নর্মালি বেশি হচ্ছে শতাব্দী ধরা হয়। ফর এক্সাম্পল, এখন বর্তমানে চলতেছে 2025 সাল, তাহলে এই শতাব্দীটার নাম কি? একবিংশ শতাব্দী। আমরা কত বছরের মধ্যে আছি? 2025 সালের মধ্যে আছি। তার মানে এটাকে ধরা হবে হচ্ছে একবিংশ শতাব্দীর প্রথমার্ধে। 50 পার হয়ে যাওয়া মানে কি? 2050 সাল পার হয়ে যাওয়া মানে হচ্ছে একবিংশ শতাব্দীর শেষার্ধে। তো এই অনুসারে 1750 সাল মানে হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে, আর 19 শতাব্দীর প্রথমার্ধ মানে হচ্ছে 1850। প্রথমার্ধে মানুষের চিন্তা জগতের, মানুষের টেকনোলজির জগতে একটা আমূল পরিবর্তন হয়েছিল। সেই পরিবর্তনটাকে নর্মালি হচ্ছে শিল্প বিপ্লব হিসেবে ধরা হয়। দ্য ম্যাসিভ চেঞ্জ অর রেভলিউশনারি চেঞ্জ happened during the period of 1750 to 1850 is popularly known as industrial revolution. এবার আসি, এই যে একটা মানব সভ্যতার একটা চিন্তাধারা বিরাট পরিবর্তন আসছে, এই পরিবর্তনের কারণে বা লাইফস্টাইলের মধ্যে পরিবর্তন আসার কারণে মানুষের জীবন অনেক গতিশীল হয়ে গেছে আগের তুলনায়। গতিশীল হয়ে যাওয়ার কারণে যে আগের যে টাইগুলো ছিল, আগে যে সোশ্যাল টাইগুলো ছিল, বন্ধনগুলো ছিল সামাজিক ক্ষেত্রে, এগুলো আর আগের মতো কার্যকর হচ্ছিল না। কিভাবে? মানুষ যখন ইন্ডাস্ট্রিতে বেশি বেশি পরিমাণ সময় দেওয়া শুরু করছে, তখন
মানে আগের যে নর্মালি যে দান প্রথা বা অন্যান্য যে প্রথাগুলো আছে, মানুষকে একজন একজন সাহায্য সহযোগিতা করে যে প্রথাগুলো আছে, এগুলো আর কার্যকর হচ্ছিল না। মানে বিদ্যমান যে সমাজের সমস্যা, এই সমস্যার সমাধান আর আগের প্যাটার্ন অনুসারে সমাজকর্ম সমাধান করতে পারতেছিল না। ফর এক্সাম্পল, আমরা একটা সময় দেখছি যে মানুষের জীবন ছিল খুবই সহজ। কৃষিভিত্তিক কাজ করতো, কৃষি থেকে যা উৎপাদন করতো তা খাইতো, একটা পশু জবাই করতো, পশু জবাই করে সবাই ভাগাভাগি করে খাইতো। কিন্তু যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, তখন কি হলো, অধিকাংশ মানুষ কারখানার মধ্যে কাজ করা শুরু করছে। তো কারখানায় যখন মানুষ কাজ করা শুরু করলো, তখন তো তার এই কৃষি কাজ করা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। তার কি লাইফস্টাইলে চেঞ্জ হলো না? এই কিছু সংখ্যক তার সন্তানাদি হচ্ছে, তার মানুষ হচ্ছে নর্মাল জীবনযাপনের মতোই, সন্তানাদি মানুষ হচ্ছে, তাদেরকে বাড়িতে রেখে যেতে হয়। তারা কি করবে? আমরা প্রথম দিকে জানি যে শ্রমাগারগুলো বা এই কর্মসূচিগুলো, যে পরবর্তী লেকচারগুলো যেটা আসবে, যে ইন্ডিয়ার মধ্যে যে ইংল্যান্ডের মধ্যে যে প্রসেসগুলো চলতেছিল ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর, মানুষ কারখানার মধ্যে 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করত। তাদেরকে এখানে বাধ্যতামূলকভাবে অনেকটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো বানিয়ে তাদেরকে কাজ করাইতো সরকার। তো ওই যে কাজগুলো করানোর সময় তাদের তো ডিউটি আছে, তাদের লাইফস্টাইল তো লিড করতে হয়, তাদের সন্তানাদি হয়, তাদের পিতামাতা থাকে, তাদের রিলেশন আছে, তারা কিভাবে এটা করবে? এই জন্যই মূলত আসলে ওই ট্রেডিশনাল সোশ্যাল লাইফের যে আইডিয়া, এখান থেকে বের হয়ে এসে মানুষ আরেকটু সিস্টেমেটিক হয়ে, আরেকটু অর্গানাইজড হয়ে কীভাবে কাজ করা যায় সেটা নিয়ে চিন্তা করা শুরু করলো। ওই জায়গাটা থেকে আসলে মূলত সমাজকর্মের আইডিয়াটা তৈরি হলো, যে সমাজকর্ম আসলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগের কি কর্মসূচিগুলো ছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে কি ধরনের প্যাটার্নে আসা সমাজকর্ম তার অ্যাপ্লিকেশন শুরু করছে এবং তার কি নেচারগুলো সে অ্যাপ্লিকেবল শুরু করছে সেটা। এখন মূল কথা হচ্ছে যে মূল কনসেপ্টটা ক্লিয়ার হলো। ক্লিয়ার হওয়ার পরে আমাকে কোশ্চেন করা যেতে পারে যে ভাইয়া, এখান থেকে কোশ্চেনটা আসলে কীভাবে হবে? কোশ্চেনটা হবে হচ্ছে এই ধরনের প্যাটার্ন কোশ্চেন, যে হুইচ অফ দ্য ফলোইং অ্যাক্টিভিটি ইজ পপুলারলি নোন অ্যাজ প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। এরকম 4-5টা অ্যাক্টিভিটি দেওয়া হবে। এখানে যদি কেউ এমন দেয় যে প্রফেশনাল সার্ভিসেস, অথবা কেউ যদি মনে করো কজ দেয় চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি, তাহলে কি হবে? হবে না। কারণ কজের অ্যাক্টিভিটি হচ্ছে তার পরবর্তী সময় অর্গানাইজড অ্যাক্টিভিটি হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আর প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত ছিল হচ্ছে ওই যে অ্যাক্টিভিটিগুলো, যেগুলো জাকাত, ফিতরা, এরপরে সাদাকাত, যে কর্মসূচিগুলো সেগুলো। So on that very particular point, we have to identify at first the major characteristics of pre-industrial social work, and on the other hand, the major characteristics of post-industrial social work. Now we will try to clarify all of the characteristics and main differences between these two concepts actually. এট ফার্স্ট আমরা একটা স্লাইড দেখি, স্লাইডের মধ্যে যে অংশগুলো আমি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে মেইন ডিফারেন্স আসলে কি প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের। অথবা যদি আমি এইভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করি যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক বা ট্রেডিশনাল সোশ্যাল ওয়ার্কের মূল কী কী ধরনের বৈশিষ্ট্যগুলো ছিল। প্রথম, একদম যদি ধরা যায়, এটি শিল্প বিপ্লবের আগে সম্পাদিত সেবা কর্মসূচিকে নির্দেশ করে। তার মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে পিরিয়ড ছিল, কত 1750 সাল থেকে 1850 এই সালের আগ পর্যন্ত যে সার্ভিসগুলো পৃথিবীতে ছিল, মানুষের কল্যাণেতে পরিচালিত হতো, প্রত্যেকটা সার্ভিস ছিল হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক। দ্যাট মিনস এটা ছিল হচ্ছে মানুষের সাহায্য নির্ভর, একদম মানুষ যে যাকে স্বেচ্ছাপ্রণোদিতভাবে যেটা করতো সেটা। এর মধ্যে কী কী ধরনের ক্রাইটেরিয়াগুলো ছিল? যে চ্যারিটি মানে দানশীলতা, ধর্মগুলা নিজের স্বপ্রণোদিতভাবে, জাকাত সেটাও ছিল স্বপ্রণোদিতভাবে, রাষ্ট্রীয় সহযোগিতা সেটা কিন্তু হবে কি ব্যক্তির দানের উপর নির্ভর। তারপর যে সদকা, দেবোত্তর, প্রত্যেক ধর্মের মোটামুটি একটা কনসেপ্ট আসে, যেমন চার্চের সহযোগিতায় বিভিন্ন ধরনের চার্চের মাধ্যমে যে সেবাগুলো দেওয়া হতো সেটাও কিন্তু প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি হিসেবে, প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক হিসেবেই পরিচিত ছিল। তারপর সেটা হচ্ছে টেম্পোরারি সলিউশন অফ প্রবলেম, সমস্যার অস্থায়ী সমাধান বা টেম্পোরারি। এই শব্দগুলো আমি কেন ইউজ করছি ইংলিশে, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো কিন্তু আবার কোশ্চেনের মধ্যে আসবে, টার্মিনোলজিগুলো কিন্তু এইভাবে ওয়ার্ডগুলো দেওয়া হবে। টেম্পোরারি সলিউশন মানে হচ্ছে অস্থায়ী সমাধান। একজন মানুষ কারো কাছে গেছে যে আমার রোগ, আমার 500 টাকা দরকার, এই রোগ চিকিৎসার জন্য কী করতে হবে? 500 টাকা। সবাই মিলে জিলে দেখা যায় 500 টাকা তাকে দিছে, ইনস্ট্যান্ট সমাধান হয়। কিন্তু এটা কখনো ভাবে নাই যে পরবর্তীতে যদি আবার রোগ হয় তখন সে কী করবে, তার কি 500 টাকা ক্যাপাসিটি ডেভেলপ করা সম্ভব? এই প্রসেসটা কখনো চিন্তা করে না। বাট যেটা বর্তমান সমাজকর্মীরা চিন্তা করে কি, যে না, ক্লায়েন্ট একজন আসছে, সে ওই যে চাইনিজ প্রবাদ আছে, যে চাইনিজ একটা বিখ্যাত প্রবাদ আছে না, আমরা সবাই শুনি, যে একজন মানুষকে যদি তুমি একটা মাছ দাও তাহলে সে একবার খাইতে পারবে,
কিন্তু তাকে যদি মাছ ধরানো শিখিয়ে দাও, যে আজীবন সে নিজে মাছ ধরে খাবে। এই জন্য তাকে ডিপেন্ডেন্সি মুক্ত করার জন্যই হচ্ছে মূলত বর্তমান সমাজকর্ম। আর আগের সমাজকর্মটা মূলত হচ্ছে ডিপেন্ডেন্ট তৈরি করার একটা প্রসেস থাকতো। কেমন? ডিপেন্ড মাছ অন দ্য ডোনার্স উইল। যে দাতা ছিল, মনে করো একজন মানুষ আমার কাছে চাইছে টাকা 10 টাকা, আগে কিন্তু এমনই হয়তো ভিক্ষুক বেশে সবাই মানে যার যতটুকু সহযোগিতা হতো সে ওনার কাছে সহযোগিতা চাইতো, তবে আমাকে একটু হেল্প করো। সবাই দেখা গেলো হেল্প করলো, তখন সে নিজেরটা সলভ করতে পারলো। যদি হেল্প না করলো তাহলে কিন্তু তাকে ভুগতে হলো। আমরা সবটাই তাকে ডিপেন্ডেন্ট করে ফেলে কার উপর? ডোনার্সের উইলের উপর। যে দাতা, সে দাতার সহযোগিতার মাইন্ডের উপর। সে যদি তার মাইন্ড রাখে, সহযোগিতাপূর্ণ হয়, দেন this helpful nature will endorse or would endorse them to fulfill their need. On the other hand, it destroys the inner strength of the problematic person. এই যে মানুষের কাছ থেকে চেয়ে সহযোগিতা নেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টাটা আসলে তার ইনার ক্যাপাসিটিটা দুর্বল করে দিত। এটা ছিল হচ্ছে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের অন্যতম একটা ক্রাইটেরিয়া। এটা মানুষের যে অভ্যন্তরীণ যে শক্তিটা, মানসিক শক্তিটা আসলে ড্যামেজ করে দিত। তারপর যেটা সেটা ইট মেড ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট। এটা ক্লায়েন্টদেরকে, অর্থাৎ যে ব্যক্তিটা আসলে সমস্যাগ্রস্ত ব্যক্তি, সে সমস্তগত ব্যক্তিটাকে আসলে ডিপেন্ডেন্ট করে দিত। তারপর যেটা ইট ইজ আউটডেটেড মডেল অফ সার্ভিসেস। এটা হচ্ছে সবচেয়ে সেকেলে টাইপের সার্ভিস ছিল আগের যুগে। তো এটা হচ্ছে সমাজকর্মের প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের মূল ক্রাইটেরিয়া। এবার আসছি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের মেইন ক্রাইটেরিয়া, একটার সাথে ডিফারেন্স। প্রথমটা যদি হয় শিল্প বিপ্লবের আগের ঘটনা, তার মানে পরবর্তীটা হচ্ছে কি শিল্প বিপ্লবের পরের ঘটনা। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ঠিক পরের যে ঘটনা আমরা দেখছি, সেটার মধ্যে লাইফস্টাইল হয়ে গেছে কমপ্লেক্স। এরকম মানুষ চাইলেও মানে আগের মতো যে দানগত সেবা, এটা দেশে সমাধান করতে পারতেছে না। আরও কী ধরনের প্রবলেম হয়েছিল? যারা কর্ম ঘন্টা 14 ঘন্টা করে ওয়ার্কিং অ্যাক্টিভিটিতে লিপ্ত ছিল, তাদের ছেলেমেয়েরা বাড়ির মধ্যে থাকার কারণে, যেহেতু তারা নিচু শ্রেণীর মানুষ ছিল বা কর্মী শ্রেণীর মানুষ ছিল, ওয়ার্কার্স, তাদের ছেলেমেয়েরা দেখা যেত স্লামে থাকতো, বা ওই যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো থাকতো, অর্গানাইজেশনের যে ইনস্টিটিউশনগুলো, ইন্ডাস্ট্রিগুলো থাকতো, ইন্ডাস্ট্রির কিছু একটা ছোটো আবাসস্থল রাখতো এদের জন্য, মানে স্যাঁতসেঁতে একটা বাড়িঘর এদের মধ্যে রাখতো। সেই স্যাঁতসেঁতে বাড়িঘরের মধ্যে ডাম্পিং সিস্টেমে তারা বসবাস করতো। ছেলেমেয়েরা বিভিন্ন অপরাধে জড়িত হয়ে গেছিলো, স্লাম প্রবলেম বা বিভিন্ন ধরনের প্রবলেমে জড়িত হয়ে গেছিলো। কমপ্লেক্স প্রবলেম তৈরি হয়েছে। এই কমপ্লেক্স সিচুয়েশনগুলোর মধ্যে তখন আর এই যে অর্থনৈতিক সাপোর্টটা ম্যাটার করতেছিল না, কারণ তারা লেবার দিতেছে, লেবারের বিনিময়ে কাজের বিনিময়ে টাকা পাইতেছে, বাট বাচ্চাদের সার্ভিস, তাদের ডেভেলপ করার জন্য, তাদেরকে সুন্দর জীবনযাপনের জন্য আর মানে ওগুলো পর্যাপ্ত ছিল না। অথবা যে দানগুলো ছিল, সেই দানগুলো হয়তো বা সংগঠিত আকারে মানে ছাড়া পারতেছিল না। এই জন্য পরবর্তী ধারণা কি আসলো? কজ, চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি। চ্যারিটি অর্গানাইজেশন, সংক্ষিপ্ত বলতেছি সোসাইটি। এই চ্যারিটি অর্গানাইজেশন সোসাইটি বা কজ, এটা তখন ডেভেলপ হলো মূলত পেশাগত সমাজকর্মের নেচারে। তো ওর কাছটা কি ছিল? যেহেতু ওইসব দেশগুলো মানে আমাদের সমাজকর্মের মূল আইডিয়াটা ডেভেলপ হয়েছে কোন রাষ্ট্র থেকে? মূল ডেভেলপ হয়েছে মূলত ইংল্যান্ড এবং আমেরিকা থেকে। তো ইংল্যান্ড আমেরিকার মধ্যে রাষ্ট্র ব্যবস্থা ছিল হচ্ছে খ্রিস্টিয়ানিটির প্রায়োরিটি। সো ওইসব দেশের মধ্যে চার্চ ছিল হচ্ছে, বা গির্জা যে চার্চ, ওনারা ছিল হচ্ছে সমাজভিত্তিক, অনেকটা ধরা যায় প্রধান স্বরূপ। তাদের হাতে সকল দানগুলো সংগঠিত করা হতো, করে তারপর হচ্ছে নিডেড বেজে, মানে যার যতটুকু নিড সে অনুসারে কম্বাইন্ডলি তাদেরকে প্রবলেমগুলো, ডিমান্ডগুলো ফিল আপ করা হতো। এজন্য কজ বা অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে, সে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে পোস্ট ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি হিসেবে পরিচিত। তার আসলে মেন ক্রাইটেরিয়াগুলো কী কী? তার পরবর্তীতে আস্তে আস্তে যখন পেশাগত সমাজকর্ম, কজের পরবর্তীতে আমরা দেখি যে CSWE অথবা সোশ্যাল কেজ ওয়ার্কের ডেভেলপমেন্ট, অথবা পরবর্তীতে আসে যেটা সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্ক, কমিউনিটি অর্গানাইজেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট, যেটা আমরা দেখি। এগুলো আসার পরে পেশাগত সমাজকর্মের একদম মূল আইডিয়াটা ডেভেলপ হয়ে যায়। তখন ভাবতেছে যে না, সমস্যাটা এভাবে একদিন করে সলিউশন দিলে হবে না, সমস্যার পার্মানেন্ট সলিউশন দিতে হবে। কোনো একজন মানুষ ওয়ার্কিং ক্লাস হয়ে গেছে, তার ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো মানুষ করার জন্য এখন বেবি হোম লাগবে। তারা কি করছে? বেবি হোম তৈরি করছে। বেবি হোমে যে মানে ইনস্ট্রাক্টর থাকবে, সেই ইনস্ট্রাক্টরটা কে থাকবে? একজন সমাজকর্মী থাকবে বাচ্চা কাচ্চাদের মানুষ করার জন্য। তো এইটার জন্য এই যে এভাবে সলিউশন তৈরি হলো, পার্মানেন্ট সলিউশন অফ প্রবলেম। যেটা আগে ছিল হচ্ছে কি টেম্পোরারি সলিউশন অফ প্রবলেম প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির মধ্যে। তারপর আসে সেটা হচ্ছে ক্লায়েন্ট ক্যান টেক সার্ভিস অ্যাকর্ডিং টু হিজ ওন উইল।
ক্লায়েন্টরা তার নিজের ইচ্ছা অনুসারে এখন সে সার্ভিস নিতে পারে, বাট আগে যেটা ছিল হচ্ছে ডোনার্সদের উইলের উপর নির্ভর করতো। নাও এ ক্লায়েন্ট ক্যান টেক হিজ সার্ভিস বাই রেন্ডারিং হিজ মানি, বাই গিভিং হিজ মানি অ্যান্ড টেক দ্য সার্ভিসেস, ঠিক আছে। ওল্ড হোম, তারপর হচ্ছে বেবি হোম, এগুলোর মধ্যে তাদের বাচ্চাদের রেখে যায় কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। তারা এখন সার্ভিস পাচ্ছে টাকার বিনিময়ে। তারপর হচ্ছে ইট হেল্পস টু এনহ্যান্স দ্য ইনার স্ট্রেংথ অফ দ্য ক্লায়েন্ট। মানসিক যে সমস্যাগ্রস্ত মানুষ আছে, সেই মানসিক সমস্যাগ্রস্ত মানুষদেরকে মানসিকভাবে এমনভাবে সাপোর্ট করা হয় যেন তার নিজের সমস্যা নিজে সমাধান করতে পারতো। এজন্য এটাকে বলা হয় হচ্ছে ব্যক্তির ইনার স্ট্রেংথ ডেভেলপমেন্ট করার জন্য সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে একজন সমাজকর্মী। তারপর ইট মেক্স ক্লায়েন্ট ইন্ডিপেন্ডেন্ট। তারপর এই ক্লায়েন্টসদেরকে আসলে আর ডিপেন্ডেন্ট করা হয় না, নিজের সম্পদ সর্বোচ্চ রকম ব্যবহার করার মাধ্যমে নিজের সমস্যা সমাধান করতে পারে, সেই প্রচেষ্টার সবসময় করে থাকে হচ্ছে সমাজকর্মীরা। এজন্য এই প্রচেষ্টাটা হচ্ছে মানে শিল্প পরবর্তী যুগের পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক ইজ ওয়ান টাইপ অফ কি ইন্ডিপেন্ডেন্ট ক্লায়েন্ট মেকিং সিস্টেম। তারপর ইট ইজ মডার্ন মডেল অফ সার্ভিস, যেটা আগেরটা ছিল আউটডেটেড আর বর্তমান হচ্ছে মডার্ন। এই হচ্ছে টোটাল প্রি ইন্ডাস্ট্রিয়াল ও পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের মূল ডিফারেন্সটা। তো এখান থেকে কোশ্চেন যেগুলো আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য মেজর ক্রাইটেরিয়া আর হোয়াট ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক আর ফিচার অফ প্রি ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এখন এই চারটা যে কোনো একটা আমি আইডেন্টিফাই করতে পারি, তিনটা আইডেন্টিফাই করে এটার সাথে মিক্সচার করে আমি দিতে পারি, অথবা স্যাররা দিতে পারেন। দেওয়ার মাধ্যমে কোশ্চেনটা মোটামুটি আটকানোর চেষ্টা করা হবে। তারপর আবার ঠিক একইভাবে হোয়াট ইজ দ্য মেজর ক্রাইটেরিয়া পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্ক, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের কোনটা হচ্ছে ক্রাইটেরিয়া। অথবা এমনভাবে প্রশ্নটা করতে পারে ক্লায়েন্ট টেক সার্ভিস অ্যাকর্ডিং টু হিজ ওন উইল অর ক্যাপাসিটি, হোয়াট ইজ দ্য থিম অফ now the which type of theme it does take according to the industrial social work based সোসাইটি। মানে এরকমভাবে কোনো একটা প্রশ্ন করতে পারে যে এটা কি নেচারটা কি পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের সাথে যায় নাকি প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কের সাথে যায়, এইভাবে আইডেন্টিফাই করার জন্য চেষ্টা করা হতে পারে কোয়েশ্চেনগুলো। তারপরে যে স্লাইডে আমরা যেটা আসবো সেটা হচ্ছে কন্ট্রিবিউশন অফ ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার টু দ্য ডেভেলপমেন্ট অফ অর্গানাইজড অ্যান্ড মডার্ন সোশ্যাল ওয়ার্ক। এই যে প্রি ইন্ডাস্ট্রিয়াল সোশ্যাল ওয়ার্কগুলো, প্রি ইন্ডাস্ট্রিয়াল যে সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো কতগুলো কাকে বা সমাজকর্মের উন্নয়নের ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করছিল সেটা মূলত আসলে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন যে আলোচ্য টপিকগুলো ছিল আমাদের বর্তমান ইন্টারমিডিয়েট সিলেবাস থেকে অনার্স সিলেবাসের মধ্যে যেগুলো আলোচনা করা হয়, যে কন্ট্রিবিউশন অফ ট্রেডিশনাল সোশ্যাল সার্ভিসগুলো মানে আগে সমাজকর্মের পেশাগত বর্তমান অবস্থানকে আনার জন্য কি কি অ্যাক্টিভিটিগুলো মূলত বেশি ভূমিকা রাখছিল, সেগুলোর মধ্যে প্রথম বেশি আনা হয়েছে চ্যারিটিকে, গ্রেনারিকে, জাকাতকে, সদকাকে। প্রত্যেক ধর্মের কিন্তু একটা একটা করে আছে, যেমন দেবোত্তর প্রথা, সরাইকানা বা এটা কিন্তু প্রত্যেক ধর্মে মোটামুটি অ্যাপ্লিকেবল। এটা মুসলিম ধর্মের সাথে জড়িত, ওয়াকফটা মুসলিম ধর্মের সাথে জড়িত, দেবোত্তরটা হচ্ছে হিন্দু ধর্মের সাথে জড়িত, ধর্মগুলো হচ্ছে এজাজলে সকল ধর্মের মানুষের জন্য জড়িত। দানশীলতা এটা একদম খ্রিস্টান ধর্ম থেকে শুরু করে মুসলিম ধর্ম সকল ধর্মের মধ্যেই এই চ্যারিটি শব্দটা সমানভাবে প্রযোজ্য। অর্থাৎ প্রত্যেক ধর্মেরই কিছু না কিছু অ্যাক্টিভিটি দেখা যায় যে সমাজকর্মের আজকের উন্নয়নের জায়গায় আসার জন্য যথেষ্ট বড় পরিমাণ ভূমিকা রেখেছিল। এবং টিল নাও মজার ব্যাপার হলো এখনও এগুলো সরকারি এবং বেসরকারি সকল সার্ভিসের মধ্যে প্রত্যেক দেশে সমানভাবে প্রযোজ্য হয়ে আসে। যেমন আমরা যদি দেখি যে মহসিন ফান্ড, মধ্যযুগে মহসিন ফান্ড 1800 সালের দিকে যে মহসিন ফান্ড বাংলাদেশের মাটিতে শত শত হাজার হাজার মানুষের ছেলে মেয়েদের পড়াশোনার দায়িত্ব নিচ্ছিল। একদম ব্যক্তির প্রচেষ্টা। এটা কি ছিল? এটা মূলত একটা চ্যারিটি ছিল, দান। আবার আর অনেক সময় যেমন বিদ্যাদান, অবয়দান, হিন্দু ধর্মের মধ্যে বিদ্যাদান, অবয়দান বা অন্যান্য যে টার্মিনোলজিগুলো থাকে সেগুলো কিসের মাধ্যমে এক একজন ব্যক্তি, এক একজন শিক্ষাগুরু, অতীশ দীপঙ্করের কথা বলা হয়, বিভিন্ন শিক্ষাগুরু, ধর্মীয় শিক্ষাগুরু মুসলিম ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম আছে, তারা শুধুমাত্র বিদ্যায় দান করছে, আজীবনে তাদের কোনো টাকাও নেই নাই। তো এগুলোও কিন্তু অনেকটা চ্যারিটি, এগুলো সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং মজার ব্যাপার হলো এখনও টিল নাও গভর্নমেন্ট যে সোশ্যাল সার্ভিসগুলো পরিচালনা করে বাংলাদেশে যে সমাজ কল্যাণ পরিষদ, সেই সমাজ কল্যাণ পরিষদের যে টাকাগুলো আসে, টাকার একটা বিরাট অংশ কিন্তু পাবলিকের কাছ থেকে আসা।
ইসলামী ফাউন্ডেশন, অন্যান্য যে প্রতিষ্ঠান আছে সেই ফাউন্ডেশনগুলো অনেকগুলো এখনও সরকারি ফান্ডের সাথে সাথে বেসরকারি ফান্ডগুলো অনেক যথেষ্ট ভূমিকা রাখে। যেমন এখনও সরকারিভাবে দেখা যায় যে প্রত্যেক জেলায় জেলায় ওয়াকফ সম্পত্তি আছে, প্রত্যেক জেলায় জেলায় দেবোত্তর সম্পত্তি আছে, বুঝছো না? তো টেম্পল ল্যান্ড এই যেগুলো এখনও অবস্থান করছে। তার মানে কি সমাজকর্ম এনশোর করে কিন্তু টিল নাও দিস সার্ভিসেস অলদো দেয়ার অ্যাক্টিভিটিস আর আউটডেটেড অ্যান্ড রুল ইজ not not very mentioning, but I think that mentionable, but I think that এগুলো এখনও আমাদের সমাজের মধ্যে যথেষ্ট পরিমাণ এক্সিস্ট করতেছে। একটা একটা করে যে কোশ্চেনগুলো আসতে পারে যে ভাই এতক্ষণ তো বকবক করলেন, এখন আমি কী কোশ্চেন পাইতে পারি এটা থেকে একটু আমরা দেখি। প্রথমে আসি যে টার্মিনোলজিগুলো, সবাইকে টার্মিনোলজিগুলো কিন্তু ইংলিশে জানতে হবে। গ্র্যানারি শব্দটা হচ্ছে ধর্মগোলা, আর্মস হচ্ছে সদকা, তারপর টেম্পল প্রপার্টি যেটা দেবোত্তর, অথবা প্রপার্টি অফ গড, এটাকে বলে প্রপার্টি অফ গড, দেবতাদের সম্পত্তি। তারপর সরাইখানা মানে ইনস, তারপর হচ্ছে বাইতুল মাল স্টেট পাবলিক ট্রেজারি, যেটা রাষ্ট্রীয়ভাবে ধর্মীয়গত দিক থেকে রাষ্ট্রের সকল ট্রেজারি বা কোষাগার হিসেবে ব্যবহৃত হয়। তারপর সেটা হচ্ছে ওয়াকফ বা রিলিজিয়াস এন্ডোমেন্ট আন্ডার মুসলিম ল। এইগুলো মানে টার্মিনোলজিগুলো শিখতে হবে, কারণ প্রশ্নের মধ্যে ইংলিশ টার্মিনোলজি ইউজ করা হবে। প্রথম একদম চ্যারিটি শব্দ থেকে, যে এই চ্যারিটি থেকে ভাইয়া কী কী ধরনের কোশ্চেন আসে। চ্যারিটি থেকে যদি কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে চ্যারিটি শব্দটা আসলে কোন ওয়ার্ড থেকে আসছে। যেহেতু এই চ্যারিটি শব্দটা মেন রুটটা হচ্ছে ওই যে খ্রিস্টিয়ানিটি অথবা ক্যাথলিক শব্দ থেকে মূলত আসা, এই জন্য এগুলো শব্দগুলো আসা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে। এই চ্যারিটির বাংলা শব্দ দানশীলতা মানে ইসলাম ধর্ম আছে, কিন্তু শব্দটা মেন মূলত তৈরি হয়েছিল হচ্ছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজ থেকে, যেটা কোন শব্দ চ্যারিটাস থেকে আসে, যার মূল অর্থ হচ্ছে হুইচ মিনস হিউম্যান ওয়েলফেয়ার। চ্যারিটির মূল শব্দ হচ্ছে হিউম্যান ওয়েলফেয়ার। তার মানে এই কোশ্চেনটা থেকে, এই ওয়ার্ডটা থেকে কোশ্চেন আসতে হবে, এই শব্দটা কী এবং এটার মিনিং কী। তারপর সে দেখো এটাকে সংজ্ঞা মানে অনেকে সংজ্ঞায়িত করছে যে চ্যারিটি আসলে কী বোঝাবে। চ্যারিটি ইজ দ্য ডোনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস টু দোজ ইন নিড। নিডে যারা আছে মানে প্রয়োজনের মধ্যে যারা আছে, অভাবী লোক যারা আছে, তাদেরকে ইজ দ্য ডোনেশন অফ গুডস অ্যান্ড সার্ভিসেস, তাদের জন্য যে ডোনেশন অথবা সার্ভিসটা দেওয়া হয় সেটাই হচ্ছে মূলত চ্যারিটি। এটা কোটেড করছে কি সোশ্যাল ডিকশনারি। সবার কি মনে আছে যে সোশ্যাল ডিকশনারিটা কি? সোশ্যাল ডিকশনারি হচ্ছে সামাজিক বিজ্ঞান একটা গুরুত্বপূর্ণ বই, যেটা লেখক কে ছিল রবার্ট এল বার্কার। একদম প্রথম ক্লাসের মধ্যে আমি কিন্তু উল্লেখ করছিলাম রবার্ট এল বার্কার। এই বুকটা মানে বিগত সালের প্রশ্ন যদি ধরা হয় যে ইন্টারমিডিয়েটের প্রশ্ন কতবার আসছে, আনকাউন্টেবল, প্রচুর পরিমাণ আসছে, রিটেন এবং এমসিকিউ দুই জায়গার মধ্যে। তার মানে এই বইটা আমাকে অবশ্যই ভালো করে জানতে হবে যে বইটার লেখককে। চ্যারিটি ওয়াজ প্র্যাকটিস ইন ইংল্যান্ড থ্রু ইউজিং চার্চ। আমি যেটা বলছিলাম যে চ্যারিটি প্রথম টার্মিনোলজিতে আসছে ল্যাটিন শব্দ থেকে, যেহেতু সেটা ছিল ক্যাথলিক চার্চদের প্রথম দেওয়া সিস্টেম, মানে সমাজভিত্তিক মানুষের দানকে সংগঠিত উপায়ে মানুষের মধ্যে দান করা। এই প্রসেসটা প্রথম ছিল হচ্ছে চ্যারিটি, এই জন্য দানশীলতা তা মূলত প্র্যাকটিস করা হয়েছিল কোন দেশে? ইংল্যান্ডে, এবং চার্চ ব্যবহার করার মাধ্যমে। আমি আগেই বলে রাখি যে সমাজকর্মের যে টার্মিনোলজিগুলো আমরা শুনতেছি, প্রত্যেকটা টার্মিনোলজি বেশিরভাগ ক্ষেত্রেই ডেভেলপ হয়েছে, রুট হয়েছে হচ্ছে ইংল্যান্ড, এবং এটা বিকাশ হয়েছে ফ্লোরিস্ট হয়েছে ইউএসএ এবং প্রফেশনাল পার্সপেক্টিভে প্রথম কিন্তু ইউএসএ এবং ইংল্যান্ড এই দুইটার মধ্যেই কিন্তু বেশিরভাগভাবেই মানে বিস্তার করছে। এখন আমরা দেখছি যে একদম আফ্রিকা মহাদেশ থেকে শুরু করে সুদূর চীন এবং জাপান তো সহকারে সব দেশের মধ্যেই সমাজকর্ম প্রফেশনাল অ্যাক্টিভিটি হিসেবে প্র্যাকটিস করা হয়, এবং অনার্স মাস্টার সব পিএইচডি সব কিছু প্রোগ্রাম মানে অ্যাক্টিভেট আছে। তারপর যেটা সেটা হচ্ছে রিলিজিয়ন ইজ দ্য ইন্সপিরেশন অফ চ্যারিটি। চ্যারিটিটা আসলে মূলত কি? চ্যারিটি হচ্ছে মূল ইন্সপিরেশন হচ্ছে রিলিজিয়ন থেকে। রিলিজিয়নই প্রথম মানুষকে মোটিভেট করছে যে নাও উই হ্যাভ টু রেন্ডার সাম সার্ভিসেস ফর দ্য পুর অ্যান্ড দ্য নিডেড পিপল। এই জন্য চ্যারিটি শব্দটা মূলত আসলে এই ধর্মের সাথে জড়িত। এই প্রশ্ন থেকে মোটামুটি আসে। এক নং কোশ্চেনের অংশটুকু চলে গেলাম, একটা টার্মিনাল। তারপর আছে জাকাত। ইসলাম ধর্মের মধ্যে জাকাত সম্বন্ধে অজানা কেউ আছে এমন কেউ নয়, তবে এখানে যেহেতু আমাদের প্ল্যাটফর্মটা নিউট্রাল সবার জন্য, এই জন্য টুস করে একটু করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেই। আর জাকাত হচ্ছে যাদেরকে নিসাব পরিমাণ মালের অধিকারী আছে, যে ওয়ার্ডটা আমি ইউজ করছি আরবি শব্দ হচ্ছে নিসাব। ইসলামিক রিলিজিয়ন অনুসারে, ইসলামিক টার্মিনোলজি অনুসারে সূরা তওবা 60 নম্বর আয়াত, সেটাকে বলা হচ্ছে, যদিও এটা রেফারেন্স অনুসারে প্রশ্ন এভাবে আসে না, যদি তারপরও আসে এটা লিখে রাখতে সূরা তওবা, মানে কোরআনের
সূরা তৌবার 60 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানে স্রষ্টা এটা বলছে যে জাকাত দিতে হবে মানুষকে। কয়টা সেক্টরের কথা বলছে? যে 8টা সেক্টর মানুষকে জাকাত দেওয়া যাবে। মূলত হচ্ছে ধনীর সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠা করা। যে ইসলামিক স্টেট সিস্টেমে প্রথম যে ট্যাক্সেশন সিস্টেম, সেই ট্যাক্সেশন সিস্টেমটা প্রথম ডেভেলপ হয়েছিল জাকাতের মাধ্যমে। তো এই জাকাতের মধ্যে মোটামুটি ধরা হয় যারা নিসাব পরিমাণ সম্পদ 1 বছর পরিমাণ থাকবে। নিসাব বলতে কি বোঝাইতেছে পরবর্তী লাইনের মধ্যে সরাসরি উল্লেখ আছে যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা, দুইটা যে কোনো একটা, কোনো একজন ব্যক্তির হাতে সারা বছর যদি অবস্থান করে তাহলে সেটাই হবে তার জাকাতের পরিমাণ। এখন এটা কি? সেটা হচ্ছে যে 52.5 তোলা অনুসারে ভ্যালু কম, কিন্তু 7.5 তোলা গোল্ডেন ভ্যালু কিন্তু অনেক বেশি। তো সে অনুসারে মানে দুইটার যে কোনো একটা পরিমাণ টাকা যদি তোমার হাতে সারা বছর থাকে 1 বছর হলিয়ার, তাহলে সেটা এই যে কোশ্চেনটা এরকম হতে পারে যে কতদিন পর্যন্ত থাকলে নিসাব বলে গণ্য হবে? 6 মাস, 1 বছর, 5 বছর, 1 বছর পরিপূর্ণ থাকলে। তো এই জন্য কোশ্চেনগুলো এভাবে হতে পারে কত নম্বর সূরা থেকে দেওয়া হয়েছে এবং নিসাব বলতে কি জিনিসটাকে ইন্ডিকেট করা হয়, জাকাত আসলে কোন ধর্মের সাথে জড়িত, এরপর হচ্ছে জাকাতের অ্যামাউন্টটা কতটুকু, এইসব ইস্যুগুলো এখানে আলোচিত হয়। তবে জাকাত ইজ ডিস্ট্রিবিউটেড ইন 8 সেক্টর, মানে জাকাত কাদেরকে দেওয়া যাবে এই 8টা সেক্টর মোটামুটি মেন বই থেকে আমরা একটু শিখে নেব। কারণ যদি কোশ্চেনে কিন্তু খুব হার্ড করার চেষ্টা করে তখন এটা সর্বোচ্চ এটা হতে পারে যে 8টা সেক্টর যে কোনো একটা সেক্টর, নিচের কোন সেক্টরটি জাকাত প্রদানের জন্য উপযুক্ত নয়। তো ওই আয়াতের মধ্যে যেটা বলছে ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফা, আয়াতটার অর্থ হচ্ছে যে জাকাত দেওয়া যাবে হচ্ছে 8টা সেক্টরে। কোন কোন সেক্টর? যে একদম ফকির, যে যার কোনো কিছু নাই, তারপর হচ্ছে মিসকিন, যার কিছু আছে কিছু নাই, তারপর হচ্ছে জাকাত আদায়কারী যে ব্যক্তি সে, অথবা যে মুজাহিদ মানে ধর্মের পথে যে সংগ্রাম করছে তাকে, অথবা যে হচ্ছে পথে আসছে প্রতীক, যার অনেক টাকা আছে বাড়িতে কিন্তু রাস্তার মধ্যে নিঃস্ব হয়ে গেছে তাকে, অথবা আরও কয়েকটা সেক্টর, এরকম 8টা সেক্টর আছে। মোটামুটি একটু সেক্টরগুলো সবাই দেখে নিলে ভালো হবে, এই 8টা সেক্টরগুলো কোথায় কোথায় দেওয়া হয় সেটা। There are 5 pillars in among them, জাকাত is one of them। হচ্ছে নর্মালি এই কোশ্চেনটা কিন্তু শুরু করার আগে যে চ্যাপ্টারের মধ্যে চ্যাপ্টারের মধ্যে প্রথম আলোচনার সাপেক্ষে প্রথম বলা হয় ইসলামে 5টা পিলার আছে, 5টা স্তম্ভ আছে, 5টা জিনিসের উপর নির্ভর করে ইসলাম চলে, এর মধ্যে একটা হচ্ছে জাকাত। তো কোশ্চেন আসে হচ্ছে ইসলামে কয়টা পিলার আছে, এই ধরনের কোশ্চেন। তারপর হচ্ছে দ্য অ্যারাবিক ওয়ার্ড জাকাত মিনস পিউরিফিকেশন অফ ওয়েলথ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে জাকাত শব্দটার অর্থ কি? জাকাত হচ্ছে আরবি শব্দ, মূলত এটা হচ্ছে অ্যারাবিক ওয়ার্ড। কোশ্চেন আসতে পারে যেটা অ্যারাবিক ওয়ার্ড, ওই যে আগে যেটা মুসলিম চ্যারিটি শব্দটা কোন ওয়ার্ড? ল্যাটিন ওয়ার্ড। তো একইভাবে জাকাত শব্দটা কোন ওয়ার্ড? এটাতে আসতে পারে। এটার মিনিংটা কি? পিউরিফিকেশন অফ ওয়েলথ, সম্পদের পবিত্রকরণ। সম্পদ অপবিত্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি বছর একজন ব্যক্তির হাতে এই পরিমাণ সম্পত্তি হলে তাকে 2.5% হারে, কত রেট, ও রেটটা উল্লেখ করা হয় নাই, রেটটা হচ্ছে 2.5% হারে তাকে জাকাত দিতে হবে। সম্পদে যা হয় তার 2.5% তাকে দিতে হবে, এটা হচ্ছে রেট। এই মোটামুটি এখান থেকে আসা কোশ্চেনের পরিমাণ থাকবে। মূল মনে রাখতে হবে যে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, নিসাব অর্থ কি, এবার জাকাত শব্দের অর্থ কি, কয়টা সেক্টরে দেওয়া যায় এবং এটা কত পার্সেন্টে দেওয়া হবে, ইসলামে কয়টা স্তম্ভ আছে। মূলত এই কোশ্চেনগুলো এখান থেকে সাপোর্ট হয়। তারপরে যেটা যে টার্মিনোলজি একটু কঠিন মনে রাখতে হবে, যেটা গ্রেনারি শব্দ হচ্ছে ধর্মগুলা। ধর্মগুলা কোনটা? আমরা জানি যে বাংলাদেশ না, সারা পৃথিবীতেই অনেক সময় বহু মানুষ মারা গেছে দুর্ভিক্ষে। বর্তমানে যেটা আমাদের গাজার মধ্যে, সেটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, মানবতার চরম একটা দুর্গতি, ঠিক আছে না? মানে মৃত্যুর কুলে মানুষ মারা যাচ্ছে, একটা কুকুরও একসাথে মারা যাচ্ছে, মানুষও মারা যাচ্ছে। তো এই চিত্রগুলো একে আমাদের দেশ জয়নুল আবেদিন বিখ্যাত হয়েছিল। তা আরো বড় বড় মানুষ এই ধরনের ছবি এঁকে সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে যায়। তো এই যে মানবতার চরম বিলুপ্তি, এটা তো এখন হচ্ছে সারা পৃথিবীতে যে পরিমাণ খাদ্য উৎপাদিত হয় সে অনুসারে কখনোই কোনো দেশের মধ্যে দুর্ভিক্ষ হওয়ার কথা বা সুযোগ নেই। তো দুর্ভিক্ষ হয় কিসের কারণে? মানুষের কারণে। মানুষ আসলে দুর্ভিক্ষ তৈরি করে। এগুলো আসলে সেম প্যাটার্নেই 1176 সালে এই যে আমরা যেটা দেখি, ওই ঘটনাটাও কিন্তু সেমভাবে একইভাবে ঘটিত ভারতীয় উপমহাদেশের মধ্যে। বাংলাতে 1176 সালে, বাংলা 1176 সালে, ইংলিশ 1770 সালে একটা দুর্ভিক্ষ ঘটছিল, যেটাকে ইংলিশে তো বলা না, বাংলা বলে 76 মনন্তর, 76 মনন্তর, যেটা বলে 76 ফ্যামিন।
এটা ঘটছিল 1976 সালে। কিসের জন্য এই ঘটনার রেশ ধরে কেউ যদি কোনো স্যার যদি আরেকটু ইনডেপথ প্রশ্ন করার চেষ্টা করে, তাহলে সর্বোচ্চ 1765 সালের সেই ঘটনাটা আনতে পারে। সেটা হচ্ছে ইংরেজি 1765 সালে রবার্ট ক্লাইভের দেওয়ানি গ্রহণ। রবার্ট ক্লাইভ, পলাশির যুদ্ধ শেষ হওয়ার পরই রবার্ট ক্লাইভ ক্ষমতায় চলে আসছে, আইসে দেওয়ানি ঘোষণা করছে, দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। রাষ্ট্রের হাতে থাকবে হচ্ছে মানে ওই যে নবাবের হাতে, নবাব কে ছিল, তার যে পুতুল নবাব সিরাজউদ্দৌলার পরবর্তী নবাব যা মির্জাফরের ছেলে আরও যাদেরকে নবাব হিসেবে তিনি বসাইছিলেন, যে বাংলায় যেন কোনো বিদ্রোহ না ঘটতে পারে, এই জন্য রবার্ট ক্লাইভ তাদের পুতুল বাঙালি নবাব বসাইছিল। এবং এই নবাবদের হাতে মূল ক্ষমতা কি ছিল? মূল ক্ষমতা ছিল হচ্ছে বিচার আচার সম্পাদন করা এবং ট্যাক্স সরকারকে দেওয়া। ট্যাক্স নিবে জনগণের হাত থেকে, জনগণ নিবে, জনগণের টাকাটা তারা আবার নিবে। এই টাকা আবার নবাবদের হাতে থাকার সুযোগ নাই, টাকা সবটা নিবে রবার্ট ক্লাইভ। এবং রাষ্ট্রীয় কোষাগারের সকল সম্পত্তি সবকিছু নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে মানে আর্টিফিশিয়ালি বাংলার মধ্যে একটি বিরাট ক্রাইসিস তৈরি হয়েছে। কারণ কি ওই বছর একটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল বা যে কোনো একটা প্রসেস হয়েছিল, হওয়ার কারণে আর কোনো রাষ্ট্রীয় কোষাগারের কোনো সম্পত্তি ছিল না। মানুষ খাওয়ার জন্য মানে রাস্তায় পরে মারা গেছিল। প্রায় ধরা হয় যে 1/3 মানুষ মারা গেছিল বাংলার, 1/3 পিপল। ওই সময় যে গবেষকরা ছিল ওরা বলছিল যে প্রায় 1/3 মানুষ মারা গেছিল ওই 1176-এর মনান্তর বা 76-এর মনান্তরে। তো এই ধর্মগুলোটার সাথে এটা কেন জড়িত? ধর্মগুলোটার সাথে জড়িত হচ্ছে লোকালি একটা মানুষ ফিট থাকার জন্য, যে কোনো ধরনের দুর্ভিক্ষ আসলে যেন নিজেদের সমাধান করতে পারে। এই জন্য লোকাল কিছু মানবদর্দী মানুষ ছিল, ওরা বলতেছিল, ওরা আইডিয়া ডেভেলপ করছে যে না, যদি পরবর্তীতে আবার দুর্ভিক্ষ হয়, আবার যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা এক কাজ করি, তুমি যারা আমাদের ফসল উৎপাদন হবে, ফসলের কিছু অংশ আমরা নিজেরা ওই যে বাংলাদেশে যেটা বলে কার্তিক মাসে বা অগ্রহায়ণ মাসের সময় কোনো ফসল ফলে না, চারদিকে বন্যা থাকে, এই কিছুদিন পর থেকে শুরু হবে। এই সময়টা আশ্বিন কার্তিক পৌষ, এই সময়টার মধ্যে যে একটা ক্রাইসিস তৈরি হয় বাংলাদেশের মধ্যে, ওই সময় অনেক আগে থেকে এটা তৈরি হতো বাংলার জমিনে। এই জন্য যারা অনেক বেশি সচেতন মানুষ ছিল তারা বলছে যে আমরা আমাদের নিজস্ব লোকাল একটা বাড়ি তৈরি করবো, এই বাড়ির মধ্যে আমাদের যে উৎপাদিত ফসলের একটা অংশ এখানে রেখে দিব, যখন আবার দুর্ভিক্ষ হবে এটা আমরা ভাগাভাগি করে খাবো। এটা হচ্ছে এই জন্য লোকাল সিস্টেম অফ প্রিজার্ভিং ফুডস ইন টার্মস অফ ফেসিং ফেমিন অর সামথিং লাইক দ্যাট ক্রাইসিস। এই ক্রাইসিসগুলো ফিল আপ করার জন্য মূলত আসলে এই ধরনের প্রচেষ্টা তৈরি করেছিল। তারপর এখান থেকে যে কোশ্চেন নর্মালি আসে, ধর্মগুলাটা কি এটা বোঝানোর জন্য। আর একটা হচ্ছে কোশ্চেন আছে 43rd এই যে ফেমিন কত সালে হয়েছিল? 1943 সালে। ওই যে 43 দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় আরেকটা বড় দুর্ভিক্ষ। ব্রিটিশ শাসনামলে খাবার এক প্রদেশ থেকে যেন অনেক প্রদেশে না যেতে পারে যেন আটকায় দিয়েছিল, এবং সাথে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ করতেছিল। বিশ্বযুদ্ধের কারণে অস্ত্র সরবরাহ করা হয়তো ট্রেন দিয়ে, কিন্তু খাবার সরবরাহ এক প্রদেশ থেকে আরেক প্রদেশে নেওয়ার সুযোগ ছিল না। এই জন্য বাংলার মধ্যে অনেক বড় একটা দুর্ভিক্ষ করছিল, এখানে অনেক মানুষ মারা গেছিল। তো ধর্মগুলা ওয়াজ এস্টাবলিশড টু প্রোটেক্ট দ্য পিপল ফ্রম দিস ফেমিনস। ওই যে পরের লাইনটাতেই আসলে ধর্মগুলা কিসের জন্য প্রতিষ্ঠা করেছে তার মেইন গোল অথবা টার্গেটটা আসলে এখানে আইডেন্টিফাই করার চেষ্টা করা হয়েছে। কোশ্চেন কোন কোন জায়গায় দেখে আসতে পারে? কোশ্চেন আমি বললাম ধর্মগুলার মিনিং, তারপরে হচ্ছে ফেমিন, বাংলাদেশের 2টা ফেমিন থেকে কোশ্চেন, এবং এটার টার্গেটটা কি এটা। এই জন্য আমি এটাকে মোটামুটি 2 স্টার বিশিষ্ট কোশ্চেন হিসেবে ধরছিলাম, 3 স্টার না, কারণ কোশ্চেন এখানে কম। এবার আসি দেবোত্তর হচ্ছে টেম্পল প্রপার্টি। হিন্দু ধর্ম অনুসারে এটা হচ্ছে হিন্দু ধর্ম অনুযায়ী মানুষের পক্ষ থেকে আসা সাপোর্ট, দেবোত্তর কি? দেবোত্তর নর্মালি হচ্ছে ইন্ডিকেট করা হচ্ছে ওয়েলথ অফ গড, ঈশ্বরের সম্পদ, ঈশ্বরের উত্তর বা সম্পত্তি। আর অন্য আইটেমে মিনিং হচ্ছে এটা হচ্ছে টেম্পল প্রপার্টি। এই জন্য 2টা মিনিং এটা হতে পারে, টেম্পল প্রপার্টি আর এটা হচ্ছে ওয়েলথ অফ গড অথবা রিসোর্স অফ গড। যদি কোশ্চেনে সর্বোচ্চ মানে কোশ্চেন করার চেষ্টা করে ওয়েলথ অফ গড দিয়ে করতে পারে, অথবা করতে পারে হচ্ছে টেম্পল প্রপার্টি দিয়ে। আর আরেকটার সাথে রাখছে সরাইখানা বা ইন্স। ওই টেম্পল প্রপার্টির মূল ইয়া ছিল হচ্ছে যে হিন্দু ধর্মের মধ্যে যারা অনেক বেশি দানশীল মানুষ, মানে
তারা মরে যাচ্ছে, তারা ভাবতেছে যে ঈশ্বরের প্রাপ্তির জন্য। এটা তো আমরা সবাই নিশ্চয় জানি, মৃত্যুর পরবর্তী সময়ে প্রত্যেক ধর্মেরই একটা বিশ্বাস আছে যে তাদেরকে আবার উঠতে হবে, অথবা হিন্দু ধর্মের মধ্যে যেটা পুনর্জন্মের ব্যাপারটা, সে পুনর্জন্ম সে ভালো কিছু হইতে পারে, সেই মূলত ফিলিংস থেকেই মানুষ আসলে এই যে দেবোত্তর প্রথাটা রেখে যায়, অথবা দান খয়রাত করে যায়, মানুষের কল্যাণে কিছু কাজ করে যায়। মুসলিম ধর্মে আমরা ওয়াকফকে দেখি। তো সেই জায়গায় দেবোত্তরটাই মূলত অনেকটা এই টাইপ অফ হিন্দু ধর্মে, হিন্দু রিলিজন অনুসারে যারা কোনো মন্দিরের নামে অথবা কোনো মানুষের নামে যে সম্পদটাকে উৎসর্গ করবে, স্যাক্রিফাইস অফ ওয়েলথ ডিউ টু অথবা ফর দ্য পারপাস অফ মন্দির অথবা সামথিং লাইক দ্যাট, ওটার জন্য করা হয় অথবা মানুষের জন্য কল্যাণ করা হয়, সেটা দেবোত্তর। কোশ্চেন এখান থেকে আর কি কি আসতে পারে? দেবোত্তরের কয় ধরনের টাইপস আছে? এটা দেবোত্তর আমরা দুই ধরনের, একটা হচ্ছে পার্শিয়াল আর একটা হচ্ছে কমপ্লিট বা টোটাল। এই কোশ্চেনটা মোটামুটি কম বেশি দেখি যে পরীক্ষার মধ্যে অনেকবার সাপোর্ট করা হয় বা এবং করছে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই জন্য দেবোত্তর এই টাইপসটা, টু টাইপস হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তারপর যেটা সেটা হচ্ছে যে এই যে সম্পদ দেখাশোনা করার জন্য, দেখাশোনার জন্য কাদেরকে ইন্ডিকেট করা হয়, কাদেরকে ডাকা হয়? হিন্দু ধর্ম অনুসারে তাদেরকে বলা সেবায়েত, মানে কেয়ারটেকার। বাংলা শব্দ, ইংলিশ শব্দ হচ্ছে কেয়ারটেকার, বাংলা শব্দ হচ্ছে তদারককারী। আর হিন্দু শব্দ অনুসারে বা সংস্কৃত শব্দ অনুসারে সেবায়েত নিয়োগ করা হয়। দেবোত্তর প্রথা বা দেবোত্তর সিস্টেমের মধ্যে দেবোত্তর সম্পত্তি অবজারভেশনের জন্য সরকারিভাবে অথবা তাদের আইন অনুসারে একজন সেবায়েতের প্রয়োজন হবে, যারা মূলত আসলে হিন্দু মন্দিরের দেখা যায় হচ্ছে কোনো গুরু বা ধর্মগুরু এমনই থাকেন। তারপরে যেটা সেটা হচ্ছে এক লাইনের মধ্যে ইন্সের কথাটা অন্তর্ভুক্ত করা হয়েছে, কারণ ইন্স ওইভাবে আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, এগুলো এক্সট্রা বিশিষ্ট প্রশ্ন, এগুলোর মধ্যে খুব বেশি আসবে না। এটা মোটামুটি কোশ্চেন আসে, এই জন্য এটা 2 স্টার বা 3 স্টার এমন। ইন্সটা আসলে কি? ইন্স হচ্ছে সরাইখানা। এক সময় প্রাচীনকালে আমরা দেখতাম যে যখন মানুষ দূর দূরান্তে চলাফেরা করতো কি দিয়ে? ঘোড়া দিয়ে অথবা যানবাহন ছিল না, যখন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, অথবা ছিল হচ্ছে গাদা দিয়া, তো তখন গাদার উপরে চড়ে তখন মানুষ দেখা যেত 100 কিলোমিটার বা 200 কিলোমিটার রাস্তা যাওয়ার জন্য মাঝপথে তাদেরকে থামতে হতো। তো মাঝপথে থামার জন্য রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে রাস্তার মোড়ে মোড়ে সরাইখানা তৈরি করছিল, যে মানে রাষ্ট্রপ্রধান না তারা অথবা সমাজপ্রধান না তারা, কি জন্য? ফর দ্য ওয়েলফেয়ার অফ ট্রাভেলার্স। তারা যেন রাস্তার পাশে দাঁড়ায়া একটু সেফটি বা সিকিউরিটি পায়। এগুলোর মধ্যে সেফটির জন্য কিন্তু লুকও নিয়োগ রাখা হতো, রাত্রেবেলা খাবার দাবারের ব্যবস্থা করতো এখানে থাকলে। একদম সরকারি সিস্টেমে, অথবা এমন হয়তো যে রাজা সিস্টেমে তারা ওই টেরিটরিতে 2-1টা করে এভাবে সরাইখানা রাখতো। তো এটা মোটামুটি যারা ওই যে আর্তুগ্রুল সিরিজ অথবা কুলুস উসমান দেখছে, এরা মোটামুটি এই সরাইখানা সম্বন্ধে আইডিয়াটা খুব স্পষ্ট হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে এটা কোশ্চেনটা মূলত আসে এখান থেকে সর্বোচ্চ যেটা, সেটা হচ্ছে ইন্স জিনিসটা আসলে কি? ইন্স বাংলা, ইংরেজি শব্দ ইন্স, বাংলা হচ্ছে সরাইখানা। ইন্স মিনস দ্য রেস্ট হাউস ফর টেকিং রেস্ট। যার একদম কনসেপ্টটা নাই তার জন্য এই কোশ্চেনটা মূলত আসে। ট্রাভেলাররা এনসিয়েন্ট অথবা মেডিভাল পিরিয়ডে মিডল ইজে তার এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার পথে যে সার্ভিসটা তারা পেত রাস্তার সাইডে, রেস্ট হাউস টাইপের, অনেকটা সেইটাকে ইন্স হিসেবে ধরা হতো। ভারতীয় উপমহাদেশের মধ্যে আরেকটা ইনফরমেশন দিই। ভারতীয় উপমহাদেশের মধ্যে প্রথম ওই যে অনেক শক্তিশালীভাবে রাস্তার আশেপাশে দিয়ে, যেমন আমরা সবাই জানি যে শেরশাহ একটা রাস্তা তৈরি করেছিল একদম গ্র্যান্ড ট্রাঙ্ক রুট, মানে নর্মালি বলা হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রুট। সেটা হচ্ছে ইয়ার থেকে শুরু করে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে লাহোর, পাঞ্জাবের লাহোর টাহোর হয়ে একদম সোজা মক্কা শরীফে যাওয়ার জন্য পুরা মানুষ যেন গ্র্যান্ড ট্রাঙ্ক রুটে উঠে এবং একসাথে সে হাঁটতে মদিনায় গিয়ে হজ করে আসতে পারে, সেই ব্যবস্থা তিনি করতে চেষ্টা করেছিলেন। মাঝপথে তিনি হয়তো বারুদ বিস্ফোরণের কারণে সে মারা গেছিলেন তিনি। ওই সময় তিনি রাস্তার পাশে মুড়ে অনেকগুলো সরাইখানা বা ইন্স চালু করছিলেন, আর ডাকপথ তো তিনি চালু করছিলেন, আমরা নিশ্চয় জানি, কাবুলীয় পাট্টাপথা এগুলো। যাকে আমরা পরের চ্যাপ্টারটা মোটামুটি চলে যাই। বাইতুল মাল, স্টেট অর পাবলিক ট্রেজারি, এবং পরবর্তীতে লেখা আছে ওয়াকফ। এই দুইটাই হচ্ছে ইসলাম ধর্মের মোটিভেশনে আসা ট্রেডিশনাল সোশ্যাল ওয়েলফেয়ার সার্ভিসেস, মানে যেগুলো মানুষ স্বেচ্ছায় করত। আর স্টেট বা পাবলিক ট্রেজারি যেটা, এটা করা হয় স্বেচ্ছায় না, এটা মূলত আসলে স্বেচ্ছায় দিত কিন্তু ম্যানেজমেন্ট করা হয়তো সরকারিভাবে। যেমন আমরা জানি যে হযরত উমর
মানে খোলাফায়ে রাশিদিন, যারা মোটামুটি ইসলাম ধর্মের হিস্ট্রিটা সম্পর্কে জানি, ইসলাম ইতিহাস সম্বন্ধে জানি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রফেট মৃত্যুর পর 4 জন খলিফা পৃথিবীতে এসে শাসন করছিল। এই 4 জন খলিফার মধ্যে প্রথম খলিফা ছিল আবু বকর, তারপর যে উমর, হযরত উসমান, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ছিল সবচেয়ে বেশি দীর্ঘস্থায়ী এবং কঠিন একজন শাসক এবং খুবই সুচতুর একজন শাসক ছিলেন। তিনি তার শাসনামলের মধ্যে ওই কয়েকটা পথা তিনি চালু করছেন। একটা হচ্ছে বাইতুল মাল ব্যবস্থাটাকে তিনি স্ট্রং ভাবে এস্টাবলিশ করছেন। কিসের ভিত্তিতে? জাকাত, সদকা, এরপর হচ্ছে যে সাদাকা, এরপর হচ্ছে দান খয়রাতের যত টাকা আছে সব এই বাইতুল মালের মধ্যে সবাই রাখতেন। বাইতুল মালটা মদিনাতেই প্রথম আসলে ইনিশিয়েটেড হয়েছিল। এই খেয়াল রাখতে হবে যে এই কোশ্চেনগুলো মূলত এখান থেকে আসে, বাইতুল মাল কোথায় ইনিশিয়েটেড করা হয়েছিল এবং বাইতুল মাল আসলে কি ইন্ডিকেট করা হয়, হাউস অফ ওয়েলথ অর হাউস অফ পাবলিক ট্রেজারি অর স্টেট ট্রেজারি। তারপর হচ্ছে একটা হচ্ছে ওয়েলথ, এই টার্মিনোলজির মধ্যে আরেকটা সম্পদ ওয়েলথ হচ্ছে যারা শত্রু সৈন্য থাকতো, মানে শত্রু যে সম্পত্তি এগুলো এখানে জমা হতো, মানে পাবলিক ট্রেজারির মধ্যে এগুলো অন্তর্ভুক্ত হতো। এই জন্য আসলে এটাকে মানে এই টার্মিনোলজিটা থেকে প্রশ্ন আসছে একবার, ইন্টারমিডিয়েট 2 বার, মানে বোর্ডের মধ্যে। এই জন্য এটা আমি আনছি, কারণ হচ্ছে বাইতুল মালের মধ্যে কোন কোন সম্পত্তিগুলো ইনক্লুড করা হতো এটা বোঝানোর জন্য। ওই একটা ছিল ওয়েলথ মানে হচ্ছে ওয়েলথ অফ এনিমি, শত্রু সম্পদ বলতে যখন বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ হইতো, মানে যুদ্ধ হইতে বলতে গেলে আমরা তো দেখতেছিলাম যে ওমরের যুগে সবচেয়ে বেশি ইসলামিক সাম্রাজ্য সম্প্রসারিত হইতেছিল এবং প্রায় অর্ধবিশ্ব, যেটাকে বলে অর্ধবিশ্ব মোটামুটি মুসলিমদের করতলগত হয়েছিল। তো ওই সময় বিভিন্ন দেশে যে বিজয়ের পর বিজয় স্থান থেকে যে ধরনের গনিমত লাভ হতো, গনিমত মিনস হচ্ছে দ্য ওয়েলথ আফটার অ্যাচিভিং, আফটার বিং victory from the other country or all other nations, তখন তারা যে সম্পদগুলো আনতো সেই সম্পদগুলোকে তারা কবজা করে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অন্তর্ভুক্ত করতো। এছাড়াও আমরা দেখছি যে অনেক ল্যান্ড অন্তর্ভুক্ত হতো, সেই ল্যান্ডগুলো এই ওয়েলথের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তারপর আসে সেটা হচ্ছে ওয়াকফ সম্পূর্ণ মোটামুটি জানা আছে বাংলাদেশে, কিন্তু ওয়াকফ নিয়ন্ত্রণের জন্য ওয়াকফ আইন আছে এবং দেবোত্তর প্রধান নিয়ন্ত্রণ দেবোত্তর আইন আছে। সাথে হচ্ছে যে ওয়াকফ যে শব্দটা, এটা একটা গুরুত্বপূর্ণ সমাজ কল্যাণমূলক কর্মসূচি। এর মধ্যে ওয়াকফের মেইন জিনিসটা যেটা, মানে মিনিংটা যেটা বোঝায় সেটা হচ্ছে ডিটেনশন অফ ওয়েলথ, সম্পত্তিকে আটক করে ফেলা। আটক আসলে না, স্যাক্রিফাইস করা। কিসের জন্য? ফর হিউম্যান বিং অথবা ফর হিউম্যান ওয়েলফেয়ার, অথবা রাষ্ট্রীয় ধর্মীয় কোনো প্রতিষ্ঠান অথবা এতিমখানা, এই জায়গাগুলোর মধ্যে মানুষ আসলে মৃত্যুর আগে যখন অনেক ধনী মানুষগুলো চিন্তা করে যে আমার মৃত্যুর পরবর্তীতে স্রষ্টা যেন আজীবন আমাকে কিছু সওয়াব দেয় অথবা কিছু বেনিফিট যেন আমি মৃত্যুর পরবর্তীতে পাইতে পারি, সেজন্য সে এক ধরনের প্যাটার্নে তার সম্পত্তিগুলোকে মানে স্যাক্রিফাইস করে, মানে কোনো একটা প্রতিষ্ঠানের নামে। সেগুলো মূলত ওয়াকফ হিসেবে পরিচিত। এখন ওয়াকফের প্যাটার্ন কয়টা? আমরা দেবোত্তরের পথে যেরকম 2টা দেখছিলাম, একটা পার্শিয়াল আর একটা দেখছিলাম হচ্ছে দেবোত্তরের 2টা টাইপ ছিল। এটা হচ্ছে পার্শিয়াল আর হচ্ছে কমপ্লিট। পার্শিয়ালটা কি ছিল? পার্শিয়ালটা হচ্ছে সে সম্পত্তিটা সে নিজে দান করতো না, মানে সবাই দান করতো, তার বংশের যারা আছে তাদের কাছে দান করে দিত। দান করে গিয়ে সে আবার এটা ভোগ করার সুযোগ থাকতো, তার বংশেরা আবার এটা ভোগ করার সুযোগ থাকতো। আর কমপ্লিটলি মানে কি? যেটা একদম কমপ্লিটলি সে দান করে দিত এর মধ্যে, টেম্পলের জন্য অথবা ঈশ্বরের নামে এগুলো দান করে দিত। এটা আর কখনোই সে ব্যাক পাওয়ার ইচ্ছাও করতো না, সেটা হচ্ছে কমপ্লিট। তো ওয়াকফের মধ্যে অনেকটা এই টাইপ। ওয়াকফের মধ্যে সিস্টেম রয়েছে ওয়াকফে খায়রি একটা টাইপস, ওয়াকফে আহলি আর হচ্ছে ওয়াকফে লিল্লাহ। ওয়াকফ আইন অনুসারে এই 3 ধরনের টাইপস বাংলাদেশে ওয়াকফের মধ্যে আছে। তো এই ওয়াকফে খায়রিটা কি? যেটা আসলে স্যাক্রিফাইস করা হয় সকল আমজনতার মানুষের জন্য। এখানে ধর্ম, বর্ণ, গোত্র সবকিছু নির্বিশেষে সবকিছুর ঊর্ধ্বে গিয়া সবাই এটাকে এনজয় করতে পারে, মানে এই সম্পত্তি থেকে অপরচুনিটি সবাই নিতে পারে। কেমন? এটা হয়তো একটা পাবলিক মাঠ দিল, সবাই এখানে খেলা মানে এটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই খেলতে পারে। দিল একটা পুষ্করণী, সবাই গোসল করতে পারে। দিল একটা টিউবওয়েল, যেটা আজীবন মানুষকে এখান থেকে পানি খেতে পারে। যে একটা হাসপাতাল দিয়ে গেল, হাসপাতালে সব মানুষ সব ধরনের সার্ভিস নিতে পারে। এটা হচ্ছে মূলত ওয়াকফে খায়রি। ওয়াকফে আহলি হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ওয়াকফ আইন বাংলাদেশ, মানে বাংলাদেশের ওয়াকফ আইন অনুসারে ওয়াকফে আহলি হচ্ছে এইটা যদি শুধুমাত্র তার বংশধরদের জন্য যদি সে স্যাক্রিফাইস করে যায়।
স্যাক্রিফাইসিং ওয়েলথ ফর ওন ডিসেন্ডেন্টস, তা নিজের ধর্মের যে মানুষ আছে, মানে নিজের যে বংশ উত্তরাধিকার আছে তাদেরকে। যেমন এমন হয় সম্পত্তি দান করে যায় কিভাবে, আগের দিনে না, এখনো তো এটা প্র্যাকটিস আছে, যে দেখা যায় মেয়ে সন্তানহীন, তো সন্তানহীন থাকার কারণে ওই লোক তার সম্পত্তির কিছু অংশ কোনো একজন ব্যক্তিকে দান করে যায়, বলে যে আমার এই ভাতিজা সে খাবে অথবা আমার এই ওইজন খাবে। কি জন্য? কনসেপ্ট হিসেবে তার ওল্ডার এজে যে থাকে হয়তো বা তাকে সেফটি দিচ্ছে, তাকেই মূলত দান করে বংশের কাউকে। এটাই মূলত আসলে ওয়াকফে আহলি। আহলি শব্দের অর্থ হচ্ছে মূলত বংশধর। তারপর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহ ইন্ডিকেট করা হচ্ছে যেটা শুধুমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান বা আল্লাহর জন্য, লিল্লাহ মানে হচ্ছে আল্লাহ, আল্লাহকে দেওয়ার জন্য যেটা ইন্ডিকেট করে, মানে ধর্মীয় প্রতিষ্ঠানে যেটা ইন্ডিকেট করা হয় সেটাই মনে হচ্ছে ওয়াকফে লিল্লাহ। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশন লাইক মস্ক, মানে মসজিদ, মাদ্রাসা অথবা গ্রেভ মানে হচ্ছে কবরস্থান। এই জায়গাগুলোতে যেগুলো দেওয়া হয় সেগুলোকে বলা হচ্ছে ওয়াকফে লিল্লাহ। তার মানে এখান থেকে কোশ্চেন আসার মধ্যে কি থাকবে? বাইতুল মালের কনসেপ্ট, বাইতুল মালের ফয় সম্পত্তি বা সুতো সম্পত্তি, উমর রাদিয়াল্লাহু আনহু যে প্রতিষ্ঠাতা ছিলেন, সেকেন্ড খলিফা ছিলেন, সাথে হচ্ছে ওই যে বাইতুল মাল কোথা থেকে প্রতিষ্ঠিত হয়েছে, ওয়াকফ কি, ওয়াকফের মিনিং কি, ওয়াকফ থেকে কয়টা টাইপস পাওয়া যায়, এই তিনটা টাইপস থেকে যে কোনো একটা টাইপস থেকে কোশ্চেন আসার সম্ভাবনা থাকবে। এবার আসছি আমাদের টপিকের, মানে আজকের যে লেকচারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। যদি রিটার্ন কখনো পরীক্ষা দিয়ে থাকেন অথবা দিবেন পরবর্তীতে, যারা আবার পরবর্তী বিশেষগুলোতে অংশগ্রহণ করবেন, অথবা 48 যারা দিবেন বা 47 যারা দিবেন, তারা মাস্ট সবসময় যে কোশ্চেন পাবেন সেটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে, শিল্প বিপ্লব থেকে সবসময় একটা না একটা কোশ্চেন সবসময় পেয়ে যাবেন রিটার্নে। তো এখান থেকে আসলে আমাদের জানার জিনিসটা কি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা আমরা নিশ্চয়ই আগে শুনছি, আমি টার্মিনোলজিগুলোটা কিছুক্ষণ আগেও শেয়ার করছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা কেন ইম্পর্টেন্ট। একটা ঘটনা পৃথিবীর ইতিহাসের সব কিছুকে টার্ন ওভার করে দিচ্ছে, মানে পৃথিবীর যে সোশ্যাল স্ট্রাকচার আছে সেই সোশ্যাল স্ট্রাকচারটাকে কমপ্লিটলি একদম ভ্যানিশ করে দিচ্ছে, আগে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচারকে। এবং ওই ইন্ডাস্ট্রি তৈরি হওয়ার কারণে এক ধরনের শোষণ, মানে আর্টিফিশিয়াল শোষণ তৈরি ছিল। আগের দিন আমরা যা দেখছিলাম সেটা হচ্ছে সামন্তবাদের কথা, আমাদের দেশের মধ্যে জমিদারি প্রথার কথা, যে এই কথাগুলো যে টার্মিনোলজিকে আমরা আগে শুনছি, যে কলোনিয়ালিজম, নিউ কলোনিয়ালিজম, মানে উপনিবেশবাদ, নব্য উপনিবেশবাদ, যে টার্মিনোলজিগুলো আমরা শুনি সেগুলো মূলত আসলে তৈরি হয়েছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ভিত্তিতে। কিন্তু যখন যে মানে ওই যে ইংল্যান্ড, সারা পৃথিবীতে যখন ইন্ডাস্ট্রি তাদের ডেভেলপ প্রচুর হয়েছে, তো তাদের এই প্রোডাক্ট বিক্রি করতে হবে, প্রোডাক্ট কোথায় বিক্রি করবে, তাদের আইডিয়া ডেভেলপ হলো যে তাদের প্রোডাক্টগুলো ব্যবহার করার জন্য বিভিন্ন দেশে আমরা এগুলো ছড়াই দিব। তো ছড়াই দেওয়ার প্ল্যান হিসেবে তারা কিন্তু ওই যে মানে বিভিন্ন জায়গায় কলোনি তারা ডেভেলপ করছে। যদিও আগে থেকে কলোনিটা ডেভেলপ হয়েছে, কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পর থেকে তাদের এই প্রোডাক্টগুলো সারা পৃথিবীতে বিক্রি করার জন্য সহজ হয়ে গেছে। যেমন ভারতীয় উপমহাদেশ থেকে আমরা নীল বিদ্রোহের কথা শুনি, এখান থেকে নীল নিয়ে ওই দেশের মধ্যে নীল কালার করে করে বাংলাদেশে আবার বা এই ভারতীয় উপমহাদেশে আবার প্রেরণ করতো, ওই প্রোডাক্ট আবার জনগণের কাছ থেকে ছাপায়া বিক্রি করে আবার এখানে নিয়ে যেত। বিলাতি পণ্য বর্জন, স্বদেশী আন্দোলন, আমরা যে হিস্ট্রির বইগুলোতে পড়ি তখন এগুলোর মধ্যে আমরা পাই। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে মানে মূলত সোশ্যাল ওয়ার্কের যে প্রফেশনটা, এটার একটা টার্ন করছিলাম, আমি বলছিলাম যে প্রি ইন্ডাস্ট্রিয়াল আর পোস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্যাটার্ন অনুসারে। আমরা যদি আর একটু ক্লিয়ার করি, যে আমরা তো যেহেতু সবাই সমাজকর্মের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সবাই তো মনে সমাজকর্মটা একটু ভালোভাবে ক্লিয়ারভাবে বুঝতে পারছি। আমরা এখনও দেখি যে আমাদের দেশের মধ্যে মানে বাংলাদেশের মধ্যে সমাজকর্মকে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারতেছে না, বা আনার ট্রাই করেও হচ্ছে না। কি জন্য? সরকার এটার প্রয়োজনীয়তা ফিল করে না। প্রয়োজনীয়তা ফিল করে না কি জন্য? কারণ আমাদের চাহিদাগুলো এখনও অবস্থান করতেছে ওই যে আব্রাহাম মাসলোর যে চাহিদা, আব্রাহাম মাসলোর চাহিদা প্রথম স্টেপ হচ্ছে আমাদের এখনো বেসিক হিউম্যান নিডের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এই পাঁচটাকে নিয়ে এখন আমাদের অবস্থা খারাপ হয়ে রয়েছে। তাহলে ওই যে তার পরবর্তী যেটা সিকিউরিটি অথবা অন্যান্য যে সার্ভিসগুলো, মানে মেন্টাল হেলথ অথবা সোশ্যাল হেলথের যে ইস্যুগুলো, এগুলো এখন আমাদের সামনে এত বড় ম্যাটার কাজ করতেছেন। কারণ যার পেটেই ভাত নাই তার মানসিক রোগ আসবে কোত্থেকে? এখন তৈরি হচ্ছে কিভাবে? যারা সিটি এরিয়াতে থাকে অথবা ওই যে ঢাকা শহরের মধ্যে থাকে, ঢাকা শহরের ছাড়া বাইরে মানে যে মেন সিটিগুলো আছে আর কি, ওগুলোর মধ্যে যে ব্যস্ত জীবনের মধ্যে চাকরিজীবী ছেলে মেয়ে যে প্রবলেমগুলো ফেস করতেছে। তারপর হচ্ছে অটিজম, 10 জন মানুষের ধরা হয়, একজন মানুষ এখন বর্তমানে অটিস্টিক হয়ে পৃথিবীতে আসছে, যে কোনো না কোনো প্রবলেম নিয়ে শিশুরা আসতেছে। এই জায়গাগুলো আস্তে আস্তে কী করতেছে?
সমাজকর্মের ডিমান্ডটাকে গ্রো করতেছে, এবং ধারণা ইন ফিউচার আমরা এটা থেকে মানে কিছু হইলেও আমাদের প্রফেশনের বেনিফিট আসবে। ইন ফিউচার এটা সমাজকর্মীদের ডিক্লারেশন দিতে মনে হয় সরকার হয়তো একসময় বাধ্য হবে, অতএব প্রফেশনালস নিয়োগ করতে তারা হয়তো বা সরকার চেষ্টা করবে। তো অন দ্যাট ভেরি পার্টিকুলার পয়েন্ট আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জায়গাটা আসি, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কি টার্মিনোলজি থেকে কী কী প্রশ্ন আসে বা এটা একটু দেখি। একদম চ্যাপ্টারের শুরুতেই প্রথম লেকচারের মধ্যে আমি কিন্তু দেখেছিলাম যে আর্নল্ড টয়েনবি নামে একজন ব্যক্তির কথা। এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কথাটা মানে যখন দেখছে যে মেশিনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসছে, পরিবর্তন আসার উপর এই টার্মিনোলজিটার উপর একজন মানুষের প্রথম একটা বই লিখলো। আগে যদিও এই টার্মিনোলজিটা একটু একটু ব্যবহার করার চেষ্টা করছে, কিন্তু বই আকারে প্রথম পুস্তক আকারে প্রকাশ করছিল হচ্ছে আর্নল্ড টয়েনবি। তিনি হচ্ছে ইংল্যান্ডের একজন লেখক। তার এই যে একজন ফ্রেঞ্চ রাইটার প্রথম টার্মিনোলজিটা একটু ইউজ করছিল, কিন্তু বই আকারে প্রথম প্রকাশ করছে হচ্ছে মূলত এটা পপুলারাইজড হয়েছে মূলত হচ্ছে আর্নল্ড টয়েনবির মাধ্যমে। এটা কত সালের দিকে? 1852 থেকে 1883 সালের দিকে। তার বইটার নাম ছিল হচ্ছে, বইটা ওখানে একদম উল্লেখ করে দেওয়া আছে, আমরা ওই জায়গাতেও দেখে নিতে পারবো। এই যে এখানে মূলত বইটার নাম লেকচারস অন দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অফ দ্য 18th সেঞ্চুরি ইন ইংল্যান্ড। এই আর্নল্ড টয়েনবির এই বইটা থেকে আসা কোশ্চেন তাকে হচ্ছে সবসময় মোটামুটি সবগুলো পরীক্ষার মধ্যে দেখা যায়। ঠিক আছে, যেটার মধ্যে আসতেছিলাম সেটা হচ্ছে সে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা একদিকে যেমন মেশিনারি ডেভেলপমেন্টে অনেক বেশি ভূমিকা পালন করছিল, 2 নম্বর দিকে আবার নেগেটিভ সাইড ছিল কি? নেগেটিভ সাইডটা ছিল হচ্ছে এটা সমাজের মধ্যে মেশিন ডেভেলপ করার কারণে মানুষ হস্তগতভাবে 10 জন মানুষের দেখা যায় একটা কাজ করতো, পরবর্তী মেশিন ডেভেলপ হওয়ার কারণে এক ব্যক্তি 10 জনের কাজ করে ফেলতেছিল। একদিকে যেমন কর্মক্ষেত্রকে সে ডাইভার্সিফাই করছে, অন্যদিকে মানুষের কর্মক্ষেত্র চিনায়ও নিছে। তার কারণে পজিটিভ নেগেটিভ দুইটা সাইডে দেখা যায় একই কাজের উপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটে গেছিল আর কি। তো এখান থেকে আসলে যে দুইটা জিনিস যেটা বলছিলাম যে 1760 সাল থেকে 1840, এটাকে নর্মালি ধরা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পিরিয়ড। এটা আর্নল্ড টয়েনবি ইন্ডিকেট করছে এত সাল। তবে অ্যাজ ইউজুয়ালি নর্মালি ধরা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কত সাল থেকে? 1750 থেকে 1850, এই পিরিয়ডটাকে বলা হয় হচ্ছে শিল্প বিপ্লবের যুগ। এই সময় ইংল্যান্ডে মূলত ধরা হয়। ইংল্যান্ডে শিল্প বিপ্লব, শিল্পের ক্ষেত্রে অথবা টেকনোলজির ক্ষেত্রে অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের ক্ষেত্রে এক আমূল পরিবর্তন। এই আমূল পরিবর্তনটাই মূলত হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন নামে পরিচিত। এটা থেকে আসে যে কোশ্চেনগুলো মূলত সাপোর্ট হয় পরীক্ষার মধ্যে, সেটার মধ্যে প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টার্টেড ইন ইউকে। মানে আমেরিকা সব কিছুর সুবিধাটা পাইছে, মানে আমেরিকা সুবিধা পাইছে পরবর্তীতে ইউকের ইনভেনশনের পর থেকে। ঠিক আছে, মূলত সবগুলো আগে যে ঘটনাগুলো ঘটেছিল, যেহেতু ইউকের কলোনি ছিল বিশ্বব্যাপী। একটা কথা তো সবাই নিশ্চয় শুনছেন যে যুক্তরাজ্যে বা ইংল্যান্ডের শাসন আমলে সূর্য কখনো অস্ত যায় না, কারণ কি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমাঞ্চলে সবটাই ছিল তাদের করতলগত, যার কারণে মানে তাদের রেজিমের অন্তর্ভুক্ত, যার কারণে সূর্য যেখানে শুরু উত্তর সেটাও তার শাসন, সূর্য যেখানে শেষ হতো সেটাও তার শাসন। এই জন্য কখনো তার সূর্য অস্তমিত যেত না, এটা তারা বলতো এবং অত্যন্ত দর্প অহংকারের সাথে বলতো। নাও টুডেস ওয়ার্ল্ড তাদের অবস্থান কিন্তু লিমিটেশনের ভিতরে চলে আসছে। ঠিক আমেরিকা যেটা এখন বর্তমানে বলে যে আমেরিকা ফার্স্ট, ঠিক আছে না, এই নীতি, যেটা আসলে ওই ইংল্যান্ডও তখন এই কথাগুলো তারা বারবার চর্বণ করতো। তো ওই ইউকে মূলত আসলে প্রথম তাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যে টার্মিনোলজিটা এটা ডেভেলপ করছিল, পরবর্তীতে এটা ফ্লোরিস্ট হয়েছে, মানে অনেক বেশি ছড়ায় গেছে, বা এটার সর্বোচ্চ সংখ্যক সুবিধা অপরচুনিটি যেটা অপটিমাইজ করছে তারা ছিল হচ্ছে ইউএসএ। কারণ আমরা জানি যে ইউএসএ স্বাধীনতা কত সালে? ইউএসএ স্বাধীনতা ছিল কিন্তু 1783 সালে। ইউএসএ স্বাধীনতা ছিল হচ্ছে 1783 সালে। 1776 সালে মূলত আমেরিকার মহান বিপ্লব, 1783 স্বাধীনতা। এরপরে থেকে যে আমেরিকা একটা বিরাট পরিবর্তন, 1850 সালের মধ্যে তারা অনেক কিছু চেঞ্জ করে ফেলছে, এটাও মূলত তাদের একটা বিরাট অর্জন হিসেবে ধরা যায়। তারপর যেটা আসে সেটা হচ্ছে যে এই আর্নল্ড টয়েনবিকে মূলত ওই যে আইআর বা ইন্টারন্যাশনাল রেভলিউশনের প্রথম ফাদার ধরা হয়। তো এখন আমরা সবাই জানি যে শিল্প বিপ্লবের নর্মালি হচ্ছে 4টা যুগ আছে। এখন ওইগুলো থেকে ওইভাবে প্রশ্ন ওইভাবে আসে না, আমাদের সমাজকর্মের সাথে ওইগুলো ওইভাবে জড়িত না। তো ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, যেটা বলে 4 আইআর, বর্তমানে তো আমরা 4 আইআরে আছি, ঠিক আছে না। এটা ছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন,
ফার্স্ট রেভলিউশনে কি ছিল, মূল উৎপন্ন ছিল হচ্ছে মেশিনের আবিষ্কার। তারপর সেটা হয়েছিল পরবর্তীতে হচ্ছে কম্পিউটার আবিষ্কার, অন্যান্য আবিষ্কারের মাধ্যমে যে প্রত্যেকটা হয়েছে। বর্তমান যেটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স বা এই যে টার্মিনোলজি, এগুলো এখন ব্যবহৃত হচ্ছে। তো এই জন্য এখান থেকে আসা কোশ্চেন মূলত হচ্ছে তার এই বইটার নাম, আর্নল্ড টয়েনবির নাম, তারপর হচ্ছে ইংল্যান্ডে যে বিকাশ হয়েছে এবং আমেরিকাতে এটার বিস্তার ঘটছে, এগুলো আসলে মূলত হয় আর কি কোশ্চেন হিসেবে আসতে পারে। এখন এই পজিটিভ ইফেক্ট, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পজিটিভ ও নেগেটিভ ইফেক্ট যেটা আসে আর কি, পজিটিভ ইফেক্টগুলো কী কী আছে এবং কয়েকটা আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করছি। সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ লেবার। তোমাকে কোশ্চেন করে দেবো, আমাদেরকে কোশ্চেন আসতে পারলে যেভাবে আসতে পারে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য পজিটিভ ইফেক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, মানে আইআর এর পজিটিভ ইফেক্টটা কী ছিল। তো ওই যাওয়ার মধ্যে কোশ্চেনটা হইতে পারে এমন যে চারটা যে কোনো একটা যদি তোমাকে ইন্ডিকেট করা হয়, সেটাকে ইন্ডিকেট করে দেখাইতে পারে, যেটা হচ্ছে ব্রডেনিং দ্য এমপ্লয়মেন্ট সেক্টর, আরবানাইজেশন, ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার, ওপেনিং এ নিউ এরা অফ সোশ্যাল ওয়ার্ক। এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা। যেমন আমি তোমাদের বলছি যে ক্লাসিফিকেশন অফ লেবার কীভাবে হয়েছিল। আগে মানুষ কী করতো, একই পরিবারে বা একটা হস্তশিল্পের মধ্যে এক বাড়িতে দেখা যেত অথবা একটা গ্রামের মধ্যে দেখা যেত কেউ মানে সবাই মিলে এক ব্যক্তি একটা তাঁত প্রথম সুতা তৈরি কটন থেকে আনতেছে, তারপর ওটা সুতা বানাইতেছে, সুতা বানায় তারপর এটা আবার কাপড় তৈরি করতেছে, কাপড় তৈরি করে আবার এটা রং করতেছে, তারাই রং করে আবার সেটা মার্কেটে সেল করতেছে ওই ব্যক্তিটাই। তাহলে একটা কাপড় বানাইতে একজন ব্যক্তির কত সময় লাগলো, দীর্ঘ সময় লাগতেছে, কারণ একটা কাপড় একটা প্রসেসিং পুরা। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে আর দাম পাইতেছে, কিন্তু দাম কিন্তু খুব বেশি আসতেছে না। যেমন আমরা এখনও লোকালি কিছু হস্তশিল্প দেখি, যেমন প্রত্যেক এলাকায় জানি আমাদের ময়মনসিংহ এলাকার মধ্যে যেটা দেখি, আমার বাড়িতে কিশোরগঞ্জ ময়মনসিংহ আমি যেটা দেখি, ওই যে হাড়ি বানায় অথবা ওই কোনো জিনিস নেওয়া আনার জন্য বাঁশের বেতের বিভিন্ন ধরনের হাড়ি তৈরি করে বা বাঁশের বেতের বিভিন্ন ধরনের ইয়ার মতো তৈরি করে, এগুলো ঠোঙের মতো তৈরি করে মাথা করে অনেক সময় ঘাস বা অন্যান্য জিনিস নিয়ে যায়। এগুলো একই ব্যক্তি কি করে, বাঁশ কাটে, বাঁশেটা তারপর হচ্ছে চিকন করে পাত্রের মতো তৈরি করে তারপর এটা আবার বাইন্ডিং করে সেটাকে আবার বানায় দেখা যায় যে বাজারে নিয়ে যায় কত, সর্বোচ্চ সে বিক্রি করলে 200 টাকা বিক্রি করে। অথচ বাঁশ কাটার প্রসেসিং থেকে শুরু করে শেষ পর্যন্ত যদি ধরা যায় একটা ব্যক্তির কমপক্ষে 2 থেকে 3 দিন সময় লাগে। এইটাই হচ্ছে মূলত হচ্ছে কাজের মধ্যে ক্লাসিফিকেশন না থাকার সমস্যা। বাট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে যে সমস্যাটা আমরা দেখতে পাই, যে সুযোগটা দেখতে পাই, সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির একটা যে কোনো অ্যাক্টিভিটি সেটাকে 4-5টা ভাগে কাজ করে বলছে, আমরা পার্টস একজন এক একটা তৈরি করবে। কীরকম, যখন আমরা নর্মালি জানি যে এখন মোবাইল ফোনের যে সিস্টেমটা, মোবাইল ফোনের আইডিয়াটার আসার আইডিয়া থেকে যদি আমরা এক্সপ্লেন করি, মোবাইল ফোনের যে উপর যে কাভারগুলো অথবা যে বাটন অথবা অন্যান্য যে জিনিসগুলো, এগুলো তৈরি করা হয় করে এক পার্ট বা একটা মেশিন। আরেকটা জায়গায় যদি বলা হয় যে সিলিকন চিপ যেটা বা আইসি তৈরি করে একটা কোম্পানি, অন্যান্য পার্টসগুলো এক একটা কোম্পানি এক একটা অর্গানাইজেশন এক একটা পার্টস তৈরি করে দেওয়ার পরে একটা হয় দেখা যায় খুব দ্রুত প্রসেসিং সিস্টেম করে একটা করে মোবাইল ফোন তৈরি করা যায়। কারণ একটা সেক্টরে যে ব্যক্তি একভাবে কাজ করে তার ডেক্সটারিটি ওই লেভেলে অনেক বেশি বাড়বে। এইভাবে আস্তে আস্তে মনে হয় প্রোডাকশনের পরিমাণটা বেড়ে গেছিলো। তাহলে এখানে একটা ইফেক্ট কিন্তু প্রোডাকশন বৃদ্ধি পাইছে, এটাও অন্তর্ভুক্ত হবে। ব্রডেনিং দ্য এমপ্লয়মেন্ট সেক্টর বাড়াইছে ওই পার্সপেক্টিভে যে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, ইন্ডাস্ট্রিতে মানুষ কাজ করার সুযোগ পাইছে, অনেক বেশি কাজ করার সুযোগ পাইছে। আর আরবানাইজেশন, এটা বুঝতে পারা যাচ্ছে যেহেতু ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, তার মানে এই জায়গায় আশেপাশে অনেক বেশি মানুষ এখানে এসে জমাটবদ্ধ হয়েছে এবং এখানে আরবানাইজেশন প্রক্রিয়াটা প্রচলিত হয়েছে। তারপর হচ্ছে ডেভেলপিং ইনফ্রাস্ট্রাকচার, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি মানে যন্ত্রের ব্যবহার শুরু হয়েছে, মেশিনের ব্যবহার শুরু হয়েছে, তার মানে আগের মতো সে নর্মাল ইনফ্রাস্ট্রাকচার বা বাড়িঘর যেভাবে ছিল সেই প্যাটার্নে তো নিশ্চয়ই ইন্ডাস্ট্রি ডেভেলপ করা যাবে না। এই জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ সুন্দর হয়েছে, রাস্তাঘাট সুন্দর হয়েছে। তারপর হচ্ছে অন্যান্য যে জিনিসগুলো সেগুলো আরও ভালোভাবে এস্টাবলিশ করা সহজ হয়েছে। তারপর হচ্ছে ওপেনিং এ নিউ ইয়ার অফ সোশ্যাল ওয়ার্ক। সর্বশেষ যে কনসেপ্টটা আমরা আসলে এখানে আনার জন্য চেষ্টা করছি যে সমাজকর্মের নতুন একটা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। জীবনের মধ্যে জটিলতা তৈরি হওয়া মানেই সোশ্যাল ওয়ার্কের প্রফেশনের গতিটা শুরু হলো। এই জন্য আমরা পরবর্তীতে দেখতে পাই যে এখানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরেই কজের ডেভেলপমেন্ট, কজের পরেই আমরা দেখতে পাই যে কজ কত সালে বলছিলাম যে 1869 সালে, সেটা হয়েছিল হচ্ছে ইউকেতে, আর ইউএসএতে হয়েছিল 1877 সালে।
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জাস্ট 20 বছর পরে, মানে যদি আমি বলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের লাস্ট পোর্শনটা কবে, 1850 থেকে এই ঘটনাটা কত, মাত্র 20 বছরের ডিফারেন্স। 20 বছর ডিফারেন্সে কিন্তু ইংল্যান্ডের মধ্যে মানুষ চিন্তা করতে শুরু করে দিচ্ছে যে না, এখন আর আগের প্যাটার্নে মানুষকে সহযোগিতা করলে হবে না, পার্মানেন্ট সলিউশন দরকার। এই পার্মানেন্ট সলিউশনের জন্য কজ ডেভেলপ করলো। কজের পরে আমরা দেখছি আস্তে 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 মেরি রিচমন্ড বই লিখছে, অন্যান্য আরও অনেকেই অ্যাক্টিভিটিগুলোকে আরও, ওই যে YWC, OMCA, এগুলোর মধ্যে ইয়থ এমপ্লয়মেন্ট অপরচুনিটি বৃদ্ধি করার মাধ্যমে এই প্রোগ্রামটাকে আরেকটু অর্গানাইজ করে ফেলছিল। তারপর আস্তে আস্তে এই কজ থেকে ডেভেলপ হইয়া আমরা এই সোশ্যাল কেজ ওয়ার্ক, সমাজকর্মের বেসিক পদ্ধতিগুলো আস্তে আস্তে ডেভেলপ হলো। সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, এরপরে সোশ্যাল কমিউনিটি ওয়ার্ক বা কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক CSW, এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। মজার ব্যাপার হলো আমরা এই জিনিসটা কিন্তু জানি না যে সোশ্যাল কেজ ওয়ার্ক নিয়ে কাজ করার কারণে জেন অ্যাডামস সে 1917 বা 18 সালের দিকে, আমি মানে সালটা এক্স্যাক্টলি মনে নাই, সে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিল। সে কিন্তু ধরা হয় ব্যক্তি সমাজকর্মের জনক বলা হয় মূলত অনেকটা জেন অ্যাডামসকে। আমরা কিন্তু অ্যাজ ইউজুয়ালি প্রত্যেক সাবজেক্টেরই কিন্তু আমরা দেখি যে কোন সাবজেক্টের জনক কে। পলিটিক্যাল সায়েন্সের জনক আমরা ধরি প্রথম দিকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হয় অ্যারিস্টটল, পরবর্তীতে মডার্ন জনক ধরা হয় কাকে, ম্যাকিয়াভেলিকে। সমাজকর্মের মধ্যে কিন্তু এককভাবে কোনো জনক নাই, যে সমাজকর্মের একক জনককে এটা বলার কোনো সুযোগ নাই। তবে এই যে প্রত্যেকটা মেথড যেটা আমরা দেখি, সোশ্যাল ওয়ার্কের যে মেথডগুলো ডেভেলপ করছে, যেটা প্রফেশনাল পার্সপেক্টিভে সমাজকর্ম প্র্যাকটিস করার মতো সুযোগ, সেগুলোর এক একজন জনক আছে। জেন অ্যাডামসকে ধরা হচ্ছে সোশ্যাল কেজ ওয়ার্কের জনক। সোশ্যাল গ্রুপ ওয়ার্কের জনক এভাবে পার্টিকুলারলি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করা হয় না, তবে একজন মানুষের ভূমিকা অনেক বেশি, আমরা পরবর্তী ক্লাস করানোর সময় আমরা বলবো। কমিউনিটি সোশ্যাল ওয়ার্কের কোনো জনক নাই, এটাকে ধরা হয় যে কয়েকজন মানুষের সংগঠিত প্রচেষ্টা বা সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্কের এক্সপিরিয়েন্স থেকে CSW, NSW অ্যাক্টিভিটিকে ইভ্যালুয়েট করার মাধ্যমে এইগুলো ডেভেলপ হয়েছে আস্তে আস্তে। এরপর যেটা সেটা হচ্ছে যে এটা ছিল হচ্ছে মূলত আমাদের ওই যে পজিটিভ ইফেক্ট কিসের, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। এটা সুযোগেই কিন্তু আমরা সমাজকর্মটা সামনের দিকে মানে প্রসিড করা সহজ হয়েছে। পরবর্তী যে স্লাইডটা একদম আমাদের স্লাইডের শেষের দিকে, যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের নেগেটিভ সাইড কি, কোশ্চেন এখান থেকে মূলত আসতে পারে কি একই প্যাটার্নে, ওই যে ডাউট সৃষ্টি করার জন্য লেবার এক্সপ্লয়টেশন, এনভায়রনমেন্ট পলিউশন, স্লাম প্রবলেম, এই যে এখানে আবার কিন্তু ওই যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই টপিকটা থেকে MCQ বারবার আসছে মানে কনফিউজ করার জন্য। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, বেকারত্ব সমস্যা। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে যেমন পজিটিভ ইফেক্ট ছিল, বলছিলাম যে পজিটিভ ইফেক্টস হচ্ছে যে ব্রডেনিং এমপ্লয়মেন্ট সেক্টরকে ব্রড করছে। ঠিক একইভাবে তাহলে কিভাবে আমরা বলি যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম তৈরি করছে, বিপরীতে কীভাবে বলি, যেটা বলছিলাম আগে মানুষ হস্তশিল্প একটা উপাদান তৈরি করতে বা একটা প্রোডাক্ট তৈরি করতে 50 জন মানুষ দেখা যায় কাজে জড়িত ছিল, কিন্তু মেশিন উৎপাদনের কারণে ওই একই কাজ একজন ব্যক্তি 50 জনের কাজ করে ফেলতেছিল, যার কারণে যে 50 জন কর্মহীন হয়ে গেছিল। এটা মূলত হচ্ছে ভাইস ভার্সা হিসেবে, মানে হচ্ছে প্যারাডক্সিক্যাল হিসেবে সমাজের মধ্যে একটা আরেকটার বিপরীতে। একদিকে যেমন এমপ্লয়মেন্ট সুবিধা বাড়াইছিল যারা স্কিল্ড হয়েছে তাদের জন্য, আর যারা আনস্কিল ছিল আগের মানে হস্তশিল্পে যারা ব্যস্ত ছিল তাদের জন্য, বা কুটির শিল্পে যারা ব্যস্ত ছিল, কুটির শিল্পওয়ালা ব্যক্তিগুলো মানে তারা বেকার হয়ে যায় হুট করে। তাহলে লেবার এক্সপ্লয়টেশন, এটা নিশ্চয়ই জানি যে শ্রমাগারগুলোতে ঘন্টার পর ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা আটকায় রেখে মানুষকে কাজ করানো হতো। তো এটা থেকে পরবর্তীতে শ্রম আন্দোলনও আমরা দেখছি 1891 সালে শিকাগো শহরে আন্দোলন, এনভায়রনমেন্ট পলিউশন, স্লাম পলিউশন প্রবলেম, এক্সট্রিমলি বিজি লাইফস্টাইল, এগুলো সবগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রবলেম। তো এই চ্যাপ্টারগুলো থেকে আমরা মোটামুটি চেষ্টা করছি যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসার মতো সম্ভাবনা থাকে। আমরা চেষ্টা করব প্রথম যেটা, যে আমি যে লেকচারটা মোটামুটি প্রোভাইড করলাম, এই লেকচারের সাথে যে অংশটুকু যেখানে টাচ করা দরকার সেই অংশটুকু টাচ অবশ্যই করতে হবে। কি ওয়েবসাইট ঘাটাঘাটি যে প্রথম অংশটুকু, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। 2 নম্বরটা হচ্ছে এগুলো কিন্তু একদম সলিড সমাজকর্মের মানে মূল টপিকের মধ্যে আলোচনা, এবং এগুলো হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ড। এই জন্য এখান থেকে কোশ্চেন সবসময় বেশি থাকবে। ইন্টারমিডিয়েটের যে বইটা আছে এটাকে ভালো করে প্রথমে পড়ে নিতে হবে। তারপর অনার্সের বই, আমি আগেও বলছি যে অনার্সের বই শুধু
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন চ্যাপ্টারটা মনে হয় হচ্ছে হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল ওয়েলফেয়ার নামে একটা কোর্স আছে ঢাকা ভার্সিটির মধ্যে, যেটা পড়ানো হয় সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারের মধ্যে। এই কোর্সটা খুবই ইম্পর্টেন্ট, ওই কোর্সটার সাবজেক্টটা মোটামুটি সবাইকে পড়ে। তবে সকল পাবলিক ভার্সিটিতে সিলেবাস একই রকম, মোটামুটি স্যাররা একই জায়গা থেকে উদ্ভূত, যার কারণে সিলেবাসের মধ্যে একটা দারুণ মিল আছে। আমরা জাতীয় ভার্সিটির মধ্যেও এটা মোটামুটি পড়ানো হয়, হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল ওয়েলফেয়ার ফার্স্ট ইয়ারের মধ্যে। তো এই কোর্সটা ভালো করে আবার একটু পড়ে নিতে হবে। সিলেবাসের মধ্যে যে প্রশ্নগুলো ছিল বিগত সালে, যে প্রশ্নগুলো জাতীয় ভার্সিটিতে সাপোর্ট করছে, এই প্রশ্নগুলো আবার একটু দেখে নিতে হবে। 2023 সাল বিশেষত বিগত 4-5টা ইয়ারের মধ্যে এমসিকিউ যে কোয়েশ্চেনগুলো আসছে প্রত্যেক কোর্সের সলিড মানে জাতীয় ভার্সিটির ভাইয়াপদের জন্য যে কোর্সগুলো সলিড সমাজকর্মের সাথে জড়িত, যেমন ফার্স্ট ইয়ার আমি বলছি ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক, সমাজকর্মের পরিচিতি। দ্বিতীয় আরেকটা কোর্স আছে হিস্ট্রি অ্যান্ড ফিলোসফি অফ সোশ্যাল ওয়েলফেয়ার, সমাজকর্মের ইতিহাস ও দর্শন। এই যে কোর্সগুলো, এই কোর্সগুলোর মধ্যে জাতীয় ভার্সিটিতে যে প্রশ্নগুলো এমসিকিউ আকারে প্রচুর পরিমাণে আসছে অথবা প্রতি চ্যাপ্টারের শেষে এমসিকিউ আকারে থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে হবে, তাহলেই মোটামুটি মানে প্রস্তুতি আরেকটু সিদ্ধ হবে। ধন্যবাদ সকলকে, আজকের মতো এখানেই শেষ। সবাই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।